৭৫-এ পা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে আনন্দ র্যালি। জন্মদিন উপলক্ষে আজ টিকা পাচ্ছেন ৭৫ লাখ মানুষ। দেশে এলো ফাইজারের ২৫ লাখ টিকা। ওরস মাহফিলের নামে মুরিদ জোগাড় করে প্রতারণা। হাত পেতে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে কথিত পীর মোতালেব। চট্টগ্রামে নারীদের টার্গেট করে সক্রিয় নারী ছিনতাইকারী চক্র। ধাক্কা মেরে ফেলে দিয়ে কৌশলে হাতিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ মালামাল। অভিযানে ৩ জন আটক। এবং এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন যুবক। বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে বিপাকে ম্যাক্রো, অভিযুক্ত আটক। ভোরের সময়ের সঙ্গে আছে আমি খান তাজদিন আহসান। বর্ণাঢ্য সংগ্রাম মুখর জীবন তার ছিল না জীবনের স্বাভাবিক গতিধারা। হাতের মুঠোয় জীবন বাজি রেখে পথ চলায় যার একমাত্র নিয়তি। সব হারিয়েও দেশকে তিনি পৌঁছে দিতে চান গৌরবোজ্জ্বল সাফল্যের অধ্যায়। অনমনীয় সেই সংগ্রামী ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৭৫ বছরে পা রাখলেন। প্রতিকূল পরিস্থিতি আর রক্তরঞ্জিত পথ পাড়ি দিয়েই তিনি দেশকে প্রতিষ্ঠিত করেছেন সম্মানের কাতারে। তার টানা এক যুগে নেতৃত্বে এক বিস্ময়কর উত্থান পর্বে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ১৯৪৭-এ দেশভাগের উত্তাল সময়ে ২৮ সেপ্টেম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কোলে জন্ম নেন শেখ হাসিনা, সবার আদরের হাসু। জাতির পিতার জ্যেষ্ঠ এই সন্তান ঢাকাতেই থাকতেন বাবার সঙ্গে। রাজনৈতিক আবহের পরিবারে বেড়ে ওঠা এই নারী ছাত্রজীবন থেকেই সম্পৃক্ত রাজনীতির সঙ্গে। পিতার সংগ্রামমুখর নেতৃত্বের প্রতিটি অধ্যায়ে নীরব সাক্ষী হয়ে যেন শিখেছিলেন নেতৃত্ব আর আত্মোৎসর্গের মহামন্ত্র। ১৯৭৫-এ আকস্মিক ঝড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় তার পরিবার। বৈরী পৃথিবীতে ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালে দেশে ফেরেন তিনি। বিপন্ন সেই সময়ে পিতার ঐশ্বর্যময় রাজনীতির সিঁড়িতে পা রেখে শুরু নতুন অধ্যায়ের। তিনি ফিরেছিলেন ইতিহাসের চ্যালেঞ্জ নিতে। ক্ষমতার মোহ পেছনে ফেলে চরম প্রতিকূল পরিস্থিতিতেও মাত্র ৩৪ বছর বয়স থেকেই টানা ৪ দশক ধরে দায়িত্ব বয়ে চলেছেন আওয়ামী লীগ প্রধান হিসেবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তারা তার নেতৃত্ব বেছে নেবে বা জনগণ তার নেতা বেছে নেবে। প্রধানমন্ত্রী রূপে ঘটনাক্রমে বেঁচে যাওয়া এক মহাকাব্যের ট্র্যাজেডির নায়িকা হতে হয়েছে বঙ্গবন্ধু কন্যাকে। মৃত্যুর মুখোমুখি হয়ে কাঁটা বিছানো রক্তরঞ্জিত পথ বেয়েই তাকে চলতে হয় দিনের পর দিন। এখন পর্যন্ত ২০ বার প্রাণনাশের ষড়যন্ত্র পরাভূত করে দেশের জন্য অবিরাম কাজ করে চলেছেন এই আপসহীন নেত্রী। আমি সব হারিয়েছি, মা, বাবা, ভাই, বোন, কিন্তু জাতির পিতা যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন তা সেই আদর্শ বুকে ধারণ করেই আমি এগিয়ে যেতে চেষ্টা করছি। ৪ দশক ধরে রাজনৈতিক প্রজ্ঞা আর আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নারী রাজনীতিকের পালকও এখন তার মুকুটে। এক যুগের সাহসিকতায় উন্নয়নের বিস্ময় এখন পুরো বাংলাদেশ। বৈশ্বিক সমস্যা থেকে শোষিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামেও অগ্রণী শেখ হাসিনা এখন বিশ্ব নেতাদের কাতারে। অসীম ধৈর্য দিয়ে নিষ্ঠুর বেদনা, পাথর চাপার কষ্ট বয়ে চলেই মানুষের সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যাশায় নিজেকে উৎসর্গ করা শেখ হাসিনা বহু বাধার প্রাচীর টপকে আজ ৭৫ বছরে পা রাখলেন। দেশের অগ্রযাত্রার সম্মুখে থেকে তিনি আমৃত্যু নেতৃত্ব দেবেন বলেই আশা দেশবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় সেখানেই পারিবারিক আবহে ৭৫তম জন্মদিন উদযাপন করছেন প্রধানমন্ত্রী। দিনটিতে দলীয় প্রধানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যদের নিয়ে এবারের জন্মদিনটি একেবারেই অনাড়ম্বরভাবে পালন করছেন সরকার প্রধান।
তবে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত জন্মদিনের কেক কাটেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে আনন্দ সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো সহ বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা এখানে এসেছি তাকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং উনি যে সুন্দরভাবে 18 কোটি মানুষের কথা তুলে ধরেছেন জাতিসংঘে, সেজন্য আমরা তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে এসেছি। এখন আমরা ওয়াশিংটন ডিসিতে এসেছি আজকে ওনার জন্মদিনে ওনাকে শুভেচ্ছা জানাতে। ওয়াশিংটন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আমরা হোয়াইট হাউসের সামনে সমবেত হয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছি নেত্রীর উন্নয়নের কথা। ব্যক্তিগত সফরে ওয়াশিংটন ডিসিতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় রিচ কার্টন হোটেলে অবস্থানের পর সেখান থেকে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাড়িতেও যাচ্ছেন তিনি। আগামী 30 সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে তার যুক্তরাষ্ট্র ছাড়ার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার কারণে প্রায় প্রতি বছরই এই দিনটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তিনি ঘটা করে জন্মদিন পালন করেন না, তবুও সরকার প্রধানকে এই শুভ দিনে কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেই সাথে প্রবাসীরাও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল রিচ কার্টন হোটেল, ভার্জিনিয়া। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবেন ৭৫ লাখ মানুষ। যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদেরকে SMS এর ভিত্তিতে দেয়া হবে কোভিড টিকা। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। মজুদের সীমাবদ্ধতার মধ্যেও গত আগস্টের শুরুতে সপ্তাহব্যাপী সারা দেশে গণটিকা ক্যাম্পেইন করেছিল স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের প্রথম দিনই দেওয়া হয় রেকর্ড ৩২ লাখ টিকা। সে সময় প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হয় চলতি মাসের শুরুতে। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গলবার দেশজুড়ে আবারও হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, লক্ষ্য ৭৫ লাখ মানুষকে টিকার আওতায় আনা। তবে এবারের ক্যাম্পেইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এবার যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কথা। এছাড়া অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। তবে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা গণটিকার ক্যাম্পেইনের বাইরে থাকবেন। আগে থেকে নির্ধারিত জনগোষ্ঠী যারা 25 বছর বা তদূর্ধ্ব তাদেরকে SMS এর মাধ্যমে জানিয়ে দিয়ে আমরা ভ্যাকসিন দেব। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী এবং নারী তাদেরকে আমরা বিবেচনায় আনব। আগেরবারের মতো এবারের ক্যাম্পেইনে ইউনিয়ন পর্যায়ে 3টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে 3টি করে বুথে টিকা দেওয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা বুথের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন, কমাতেও পারেন। প্রতিটি ইউনিয়ন 1500 বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে 500 বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে 1000 বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। টিকা কার্যক্রম শুরু হবে সকাল 9টা থেকে। ক্যাম্পেইনের সময় যারা টিকা নেবেন তাদেরকে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছেছে ফাইজারের আরও 25 লাখ ডোজ করোনা টিকা। সে খবর জানাতে এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার সানবীর রুপল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুপল, অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে করে 25 লাখ ডোজ ফাইজারের টিকা পৌঁছেছে এবং সারা রাতেই আমরা অপেক্ষা করেছি এবং প্রথমে রাত 10:15টার দিকে আসার কথা শুনেছিলাম আমরা, তারপরে রাত 1:30টার দিকে, যদিও সেই ফ্লাইটটি 1:30টায় আসেনি, শেষ পর্যন্ত 5:45টার দিকে একটি বিশেষ ফ্লাইটে করে এই টিকাগুলো এসে পৌঁছেছে। এবং এর মধ্যে যে ফ্রিজার ভ্যানগুলো অপেক্ষা করেছিল প্রায় সারা রাত, তারাও কিন্তু ফ্রিজার ভ্যান নিয়ে সেগুলো নিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছে এবং এখানে এখনও পর্যন্ত 2 জন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে আমরা দেখেছি যারা ভিতরে গেছেন এই টিকাগুলো গ্রহণ করতে। একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে কি এই 25 লাখ ডোজ ফাইজারের টিকা এর আগে কিন্তু কোভ্যাক্সের আওতায় আমেরিকা থেকে 10 লাখ ডোজ টিকা এসেছিল এবং প্রথম দফায় ফাইজারের আরও প্রায় 1 লাখ বা 1 লাখের কিছু বেশি সংখ্যক টিকা এসেছিল। তো সব মিলিয়ে
কোভ্যাক্সের আওতায় ফাইজারের টিকা আসার কথা প্রায় 60 লাখ, এবং সেই 60 লাখের মধ্যে এখনও পর্যন্ত প্রায় 36 লাখের বেশি টিকা এসে পৌঁছেছে। আর বাকি যে টিকাগুলো আছে সেই টিকাগুলো গত 10 লাখ ডোজ টিকা যখন এসেছিল তখন মার্কিন রাষ্ট্রদূত তিনি জানিয়েছিলেন যে খুব শিগগিরই বাকি টিকাগুলো এসে পৌঁছাবে। সেই টিকাগুলোর আওতায় কিন্তু এখন এই 25 লাখ ডোজ এসে পৌঁছালো। তো সব মিলিয়ে আরও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল যে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে অন্তত 6 কোটি ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছাবে, এবং টিকার যে ঘাটতি আছে এবং অনেকেই এখনও পর্যন্ত টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং সেই রেজিস্ট্রেশনের অনুযায়ী তারা সময় মতো টিকা পাচ্ছেন না, এবং প্রায় কারো 1 মাস বা 2 মাসও অতিবাহিত হয়ে গেছে। তবে সেই সংকট কেটে যাবে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এই টিকাগুলো এখান থেকে নিয়ে ফ্রিজ আপ করা হবে এবং সেখান থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে এর মধ্যে যে টিকাগুলো এসেছে সেই টিকাগুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আসছে, এবং জানুয়ারি মাসের পর থেকে অর্থাৎ আগামী মাসের মাঝামাঝিতে অন্তত 70 থেকে 80% মানুষকে টিকার আওতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। তো এখনও পর্যন্ত টিকাগুলো বের হয়নি, সেগুলো বিমান থেকে নামানো হচ্ছে, এবং সেই ফ্রিজ আপ ভ্যানগুলো যেগুলো প্রবেশ করেছে সেই ফ্রিজ আপ ভ্যানে করেই এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই স্বাস্থ্য অধিদপ্তরের যে জায়গাগুলো আছে সেই বিশেষ জায়গাতে, এবং বিশেষ তাপমাত্রায় সেই টিকাগুলোকে সংরক্ষণ করা হবে। এবং এর আগে বিশেষ করে বয়সবৃদ্ধ যারা আছেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হয়েছিল, তারপরে পর্যায়ক্রমে সেটিকে 18 বছরের সর্বনিম্ন বয়সসীমার আওতায় টিকা দেওয়া হচ্ছে, এবং ধারাবাহিকভাবে সব জনগণকেই টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে এই টিকাগুলো ধারাবাহিকভাবে একের পর এক আসছে বিভিন্ন জায়গা থেকে। তো এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফাইজারের 25 লাখ টিকা আসার খবর ছিল। এটুকুই, ফিরে যাচ্ছি স্টুডিওতে। তাজরিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে ফাইজারের 25 লাখ ডোজ টিকা। সে বিষয়ে সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সানভীর রুপল। তিনি পীরে চিশতি, লাখো ভক্ত আশেকান তার। দেশ জুড়ে ওরস মাহফিলের নামে মুরিদ জোগাড় করে সরকারি চাকরি, ফ্ল্যাটের মালিকানা ও স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার ফাঁদ তৈরি করেছেন তিনি। ফাঁদে পড়ে অসংখ্য মুরিদ কথিত পীরের হাতে তুলে দিয়েছেন কোটি কোটি টাকা। কাঙ্ক্ষিত চাকরি কিংবা নৌকার প্রার্থী কোনোটিই জোটেনি মুরিদদের ভাগ্যে। শেষ পর্যন্ত কথিত পীর আব্দুল মোতালেবকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। জিকির আজগারে প্রকম্পিত চারিদিক, পীরের প্রশংসায় পঞ্চমুখ ভক্ত আশেকান। কাউকে টেনে নিচ্ছেন বুকে, কেউ লুটিয়ে পড়ছে পায়ে। এভাবেই প্রতি বৃহস্পতিবার পীরে চিশতি আব্দুল মোতালেব মুরিদদের নিয়ে মজমার আয়োজন করেন। দেশজুড়ে ওরস মাহফিলের নামে হাজারো মুরিদ তৈরি করেছেন কথিত এ পীর। তারপর সুযোগ বুঝে কাউকে চাকরি দেওয়ার কথা বলে, কাউকে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকার উত্তরাতে রাজক প্রকল্পের আওতায় ফ্ল্যাটের মালিকানা পাইয়ে দেওয়ার কথা বলেও টাকা হাতিয়েছেন তিনি। চাকরির জন্য নিচ্ছে 4.5 লাখ, আর ফ্ল্যাটের জন্য নিচ্ছে আপনার 7,000 টাকা। ওর আয়সা ও তাকে সেজদা করতো আর কি, সে নিজেকে মানে আউলিয়া হিসেবে দাবি করতো। আমার কাছ থেকে 5.5 লক্ষ টাকা নিছে, বলছে যে 1 মাসের ভিতরে চাকরি হয়ে যাবে। নিজেকে নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতি দাবি করা এই ভণ্ড পীর স্বপ্ন দেখেন একসময় জনপ্রতিনিধি হওয়ার। তার দাবি, প্রতারণায় অর্জিত অর্থের বেশিরভাগই তিনি তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কোষাধ্যক্ষ শেখ আক্তারি বেগম পারুলের হাতে। নির্মাণ শ্রমিক লীগের সহসভাপতি হওয়ার পর থেকে এই চাকরির কথা বললে আমি এটা টাকা পয়সা নিয়ে প্রতারণা করছি। তবে আক্তারি বেগম তার এই দাবি নাকচ করে দিয়েছেন। মোতালেবরে আমি চিনিও না, জানিও না, কিন্তু ও আমার নাম ভাঙায় অনেক টাকা পয়সা চতুর্দিক দিয়ে নিচ্ছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই। গোয়েন্দা পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে প্রাপ্ত অর্থের বেশিরভাগই আমোদ ফুর্তিতে খরচ করেছেন কথিত এই পীর। চলাফেরা করে প্যারাডো গাড়িতে, সে বিভিন্ন সময়ে উরস করে, যেখানে মহিলা পুরুষরা এসে গান বাজনা করে,
সে এক ধরনের দলবাজি করার জন্য টাকা পয়সা ব্যয় করে। ধর্মীয় লেবাসধারী আর রাজনৈতিক পরিচয় দেয়া এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে গোয়েন্দা পুলিশ। ধর্মভীরু মুসলমানদের কাছে আমরা আহ্বান করবে যে যাতে এইরকম ভণ্ড পীররা যাচাই বাছাই না করে যেন তাদের কাছে না যায়। প্রতারণা থেকে বাঁচতে আর্থিক লেনদেনে সতর্ক থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিজেরা নারী, তাই তাদের ছিনতাইয়ের টার্গেটও নারী। অসুস্থ এবং বয়স্ক নারী পথচারী মূল শিকার। চলতি পথে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আবার তুলে দেওয়ার নাম করে কৌশলে হাতিয়ে নেয় টাকা, মোবাইল ফোন এবং গলার চেইন। নগরীতে সক্রিয় এ ধরনের অন্তত 10টি গ্রুপ। ছিনতাইয়ের অভিযোগে 3 নারীকে হাতে নাতে আটকের পর বের হয়ে আসছে নারী ছিনতাই গ্রুপের নানা তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছিনতাইয়ের অভিযোগে আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল নারী ছিনতাইকারী দলের এই 3 সদস্য। প্রতিবারে জামিনে এসে জড়িয়েছে আগের পেশায়। নগরীর ব্যস্ততম পথে প্রকাশ্যে চলে তাদের ছিনতাই এবং টাকা হাতিয়ে নেওয়ার নানা কৌশল। সবশেষ এক বৃদ্ধাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গলায় থাকা স্বর্ণের চেন ছিনতাইয়ের অভিযোগে হাতে নাতে আটক করেছে পুলিশ। বিভিন্ন শপিংয়ে যে মহিলারা শপিং করতে যায়, তাদের যে ব্যাগ থাকে, ব্যাগের চেইনটা কৌশলে খুলে তারা মোবাইল, মূল্যবান জিনিস, টাকা পয়সা নিয়ে যায়। তাদের টার্গেটটা হচ্ছে ওই বয়স্ক, অর্ধবয়স্ক মহিলা যারা শারীরিকভাবে দুর্বল, যারা হাঁটে রাস্তা পার হয়, রাস্তা পার হওয়ার সময় ধাক্কা দিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে যখন পড়ে যায়, বাকি দুজন তাদেরকে ওঠার চেষ্টা করে। তোলার চেষ্টা করার পরে তারা এই যে চেইন বা তাদের ব্যাগ এগুলো চিন্তা করার চেষ্টা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় শপিং মল, বাস এবং ট্রেন স্টেশনের পাশাপাশি পথচারী চলাচল রয়েছে এমন রাস্তাগুলোতেই তারা ছিনতাই করে। শপিং মলে আসা নারী ক্রেতাদের অসতর্কতার মুহূর্তে ব্যাগ থেকে নিয়ে নেয় টাকা এবং মোবাইল ফোন। অনেক সময় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল নারী হওয়ার কারণে এমনিতেই ছেড়ে দেয়। মহিলারা ব্যাগটা ফেলায় রাখে না, ওই ব্যাগে চেন খুললা ওই 200-400 টাকা মাকা মোবাইল টোবাইল জয় পায়, এগুলো যাই হোক ব্যাগটাকে খুললাই চেন খুললা, মানে ব্যাগের চেন খুলা তাকে কিবা খুললা লয়, তারপর এভাবে নিয়ে নি। পুলিশ জানায় নগরীতে এ ধরনের 10টির বেশি নারী ছিনতাইকারী গ্রুপ রয়েছে। প্রতিটি দলের সদস্য রয়েছে 3 থেকে 5 জন। এর আগে সিসিটিভি ফুটেজ দেখে আরও একটি গ্রুপকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে মৌলভীবাজারের পাহাড় টিলায় গাছে গাছে ঝুলছে সুমিষ্ট কমলা। ভালো ফলনে খুশি চাষিরা, কিছুদিনের মধ্যেই বাজারজাত করার আশা। 14 নভেম্বর এসএসসি এবং 2রা ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি না দিয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। করোনা মহামারীর ভয়াবহতায় 2020 সালের 17 মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। বিশ্বজুড়ে অতিমারির প্রকোপ কমে আসলে গত 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সোমবার এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ করা হলো। 14 নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের প্রথম পাবলিক পরীক্ষা, শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি শুরু হবে 2 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সময় থাকবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সময় সংবাদকে জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। স্কুলের প্রিপারেশন হচ্ছে যে আমাদের তো আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করা দরকার আমাদের সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল, আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারব। পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা প্রস্তুত করছেন শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা অনুষ্ঠানের জন্য বাড়তি সচেতনতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কিছুদিন আগেও একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা কি অটোপাসের দিকে যাচ্ছি, আমাদের এক্সামের রেজাল্ট। এখন আমাদের পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত,
আমরা অ্যাসাইনমেন্টের নম্বর চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি যে সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের খাতা আমাদের কাছে জমা হয়ে গিয়েছে। মাউসির নির্দেশনা অনুসারে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগুন সন্ত্রাস বিএনপিকে যেমন পিছিয়ে দিয়েছে, তেমনি সিরিজ বৈঠকের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আসছে নির্বাচন কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার হিসাবে পেয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার প্রজ্ঞা আর রাজনৈতিক জীবনের সাফল্য গাথা তুলে ধরেন। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী প্রধান এখন বিশ্ব নেতা। সিরিজ বৈঠকের নামে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের হুমকি দিলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের কেউ নেই। এটা আমি চ্যালেঞ্জ করেছি যে আপনাদের পার্টিতে পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। 2013 সালে সারা দেশে তারা জ্বালাও পোড়াও সহিংসতা করে দেশকে অস্থিতিশীল করে অচল করার চেষ্টা করেছিলেন। এখনও কিন্তু সেই পাকিস্তানের আদর্শের অনুসারে তারা এখনও দেশের মধ্যে সক্রিয়, তারা এখনও ষড়যন্ত্রলিপ্ত। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে বিএনপি নেতারা এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন। এই সরকারের পতন ছাড়া এই দেশের গণমানুষের গণতন্ত্র কায়েম হবে না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জোট করে এই সরকার পতনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান মেনে পরবর্তী নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকির ছবি নিয়ে রিপোর্ট। নোয়াখালীতে দিনে দুপুরে দোকানের সামনে থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পাশের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই স্কুল ছাত্রীকে নিয়ে দ্রুত বেগে চলে যাচ্ছে একটি সাদা রঙের প্রাইভেট কার। স্থানীয়রা জানান, স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক গতিরোধ করে। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেট কারে করে তাকে তুলে নিয়ে যায়। কার আর 2-3টা মোটরসাইকেল এসে তার যে গাড়িতে যেতে চাইতেছিল সে সিএনজি গতিরোধ করে ওইখান থেকে এক দল মুখোশধারী তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে কোনো ওরা খিলপাড়া রাস্তার দিকে চলে গেছে, আমরা অনেক দূর দৌড়তে পাইনি। এ ঘটনার পর সোমবার দুপুরে বিদেশ ফেরত শাকিল নামের এক যুবকের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকজনের নামে চাটখিল থানায় মামলা করেন অপহৃতের মা। তাদের অভিযোগ, সম্প্রতি শাকিল ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয়। পরিবার থেকে প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণের এই ঘটনা। শাকিল নামের একটা ছেলে, ফেনীতে তার বাড়ি, এবং তার বিয়ের প্রস্তাবে রাজি না হয় তাকে একদল লোক জোরপূর্বকভাবে অপহরণ করে আজ সকালে। হুন্ডা ব্রেক করে সিএনজিরে আটকায়, কারে উঠায় আমার মেয়েকে নিয়ে গেছে। এদিকে অপহরণকারীদের শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে। তো ফেনীতে পাওয়া গেছে, এক্সাক্ট লোকেশন পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান করবে। এক্সাক্ট লোকেশনটা ট্রাই করার চেষ্টা করছে। মেয়েটি নাবালক, স্কুল ছাত্রী, পূর্ব পরিচিত, তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। তো তারপরেও তারা ফ্যামিলিগতভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু মেয়ে নাবালক হওয়ার কারণে মেয়ের গার্জিয়ান তারা রাজি হয়নি। অপহৃত মেয়েটি স্থানীয় একটি স্কুলে ৭ম শ্রেণীতে পড়ে। সময় সংবাদ, নোয়াখালী। ভোরের সময় আরও থাকছে। ১.৫ বছরে রাজশাহীতে বন্ধ হয়ে গেছে শতাধিক কিন্ডারগার্টেন। অনিশ্চিত হাজার হাজার শিক্ষার্থীর জীবন। করোনাকালে পেশা বদল করেছেন বহু শিক্ষক।
ই কমার্স নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়ে কথা উঠল উচ্চ আদালতে। প্রশ্ন উঠেছে ই কমার্সের রাজস্ব ফাঁকি নিয়েও। আজ এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এদিকে সারা দেশের অনিবন্ধিত সুদ কারবারিদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আরেকটি বেঞ্চ। ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকা সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়েছেন লাখ লাখ গ্রাহক। সেই টাকা কিভাবে ফেরত পাবেন ক্ষতিগ্রস্তরা তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া ই কমার্সে শৃঙ্খলা ফেরাতে আইন করারও কাজও শুরু হয়েছে। এমন বাস্তবতায় ই কমার্স নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়ে কথা হলো উচ্চ আদালতে। আদালত জানতে চান এসব প্রতিষ্ঠানগুলো সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে কি না। যদিও ই কমার্স রেগুলেটরি অথরিটির বিষয়ে মঙ্গলবার আদেশ দেওয়া হবে। এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়কে দোষারোপ করতেছে, সেই বিষয়টা তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। তো সেক্ষেত্রে যদি একটা রেগুলেটরি অথরিটি বা বডি থাকে তাহলে হয়তো সেই সমন্বয়হীনতাটা দূর হতে পারে। এদিকে সারা দেশে অনিবন্ধিত সুদী প্রতিষ্ঠান ও সুদ কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুধু তালিকা তৈরি করলেই হবে না, নিতে হবে আইনগত ব্যবস্থা। কারা কারা এই ধরনের ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া, এবং যখন এটা তারা লিস্ট করবেন এই সময়ে যখনই যারে পাবেন যে তারা লাইসেন্স ছাড়া আনঅথরাইজ, এই লোকাল মানে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স এটা বন্ধ করে দিবেন। দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৭৪৬টি। এছাড়া সমিতি, কোঅপারেটিভ সোসাইটির নামে সুদী কারবার করছেন কয়েক হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠান। ব্যক্তি পর্যায়েও উচ্চ হারে সুদের কারবার করেন মহাজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ। সাময়িক প্রাকৃতিক বিপর্যয়ের পরও এবার মৌলভীবাজারের পাহাড় টিলায় কমলার ভালো ফলন হয়েছে। এসব বাগানে পাতার ফাঁকে ফাঁকে এখন সবুজ রঙের কমলা ধরে আছে। অল্প কিছুদিনের মধ্যেই ফলগুলো বাজারজাত করার আশাবাদ চাষিদের। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পাহাড়ি টিলার ঢালু জমিতে সারিবদ্ধভাবে একের পর এক কমলা লেবুর গাছ। ৮-১০ ফুট উচ্চতায় প্রত্যেকটি গাছের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এসব বাগানে পাতার ফাঁকে ফাঁকে থোকা থোকা কমলা লেবু ঝুলে আছে। আবহাওয়া ও মাটি দুটোই কমলা লেবু চাষের উপযোগী। তাই মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া ছাড়াও জুড়ি উপজেলার লালছড়া, হায়াছড়া, শুকনাছড়া, রূপাছড়া, জরিছড়া ও কচুরগুল গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাগাপুরি ও খাসিয়া জাতের কমলা লেবু, যা সিলেটি কমলা হিসেবে ব্যাপক পরিচিত। এদিকে এ মৌসুম ভালো কাটলেও দুশ্চিন্তায় লাঠি টিলার ১১৮টি বাগান মালিকরা। তারা জানান প্রতি মৌসুমে শুধু এ টিলা থেকে প্রায় ২ কোটি টাকার কমলা বিক্রি হয়ে থাকে। সাফারি পার্ক নির্মাণের ঘোষণায় আতঙ্কে রয়েছেন ৭০০ চাষি। অনেকে গাছ পরিচর্যা ছেড়ে দেওয়ায় এ অংশে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এরকম থেকে আমরা যত্ন নিতাম পারছি না। কৃষকের কাছ থেকে আমি কিনছিলাম বাগানটা, ঠিক মতো তারা পরিচর্যা করছে না। পানি শেষ না দেওয়ার কারণে ফলন কিছু নষ্ট হয়েছে। এদিকে জুড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান নাগাপুরি ও খাসিয়া জাতের পাশাপাশি সুমিষ্ট নতুন দার্জিলিং ও বাড়ি ২ জাতের কমলা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন তাদের পরামর্শ নেওয়া চাষিরা কাঙ্ক্ষিত উৎপাদন পাবেন। আমরা চেষ্টা করছি যে অত্যন্ত সুমিষ্ট জাতের যেটি দার্জিলিং এবং বাড়ি কমলা ৩-এর সম্প্রসারণের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি সেবা যত্ন না হয়, ঠিকমতো সার দেওয়া না হয়, স্প্রে না করে পোকামাকড় দমন না করা হয়, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না। এবছর জেলায় ১৫০ হেক্টর জমিতে কমলা লেবু চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। কুয়াকাটা সমুদ্র সৈকতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হলো বিশ্ব পর্যটন দিবস। দিনব্যাপী নানা অনুষ্ঠানের পর সোমবার সন্ধ্যায় রাখাইন জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন পর্যটকরা। অনুষ্ঠান উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত পর্যটক সহ স্থানীয়রা। পটুয়াখালী থেকে মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। সন্ধ্যায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের সামনে দিবসটি উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা। স্থানীয় শিল্পী কলা কৌশলীদের পাশাপাশি নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রাখাইন জনগোষ্ঠীর শিল্পীরা।
দীর্ঘদিন পর উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত পর্যটক সহ স্থানীয়রা। রাখাইনের আমরা অনুষ্ঠান দেখেছি অনেকবার টিভিতে, কিন্তু আমরা সরাসরি কোনো দেখি নাই। সরাসরি আজকে দেখি অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এখান থেকে আসলে আমরা সৌভাগ্যবান যে আমরা এটা আসলে দেখতে পাচ্ছি। এখানে রাখাইনদের পরিবেশনায় যে গানগুলো হয়েছে আমরা দেখে মুগ্ধ হয়েছি, আমরা পরিবার সহ আমরা মুগ্ধ হয়েছি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান জেলা প্রশাসক। কোভিডের কারণে আমরা এতদিন এই প্রোগ্রামগুলি করতে পারিনি। এখন কোভিড পরিস্থিতি কিছুটা উন্নতির কারণে আমরা আজকে এই প্রোগ্রামটি স্বাস্থ্যবিধি মেনে করার চেষ্টা করেছি। সামনের দিনে পরিস্থিতি বিবেচনায় এরকম প্রোগ্রাম হয়তো সুযোগ পেলে করা যাবে। সোমবার সন্ধ্যার পর কয়েক হাজার পর্যটক সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন। সময় সংবাদ, পটুয়াখালী। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হলো বিশ্ব পর্যটন দিবস। বর্ণিল সাজে সজ্জিত র্যালি, সভা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গতকাল দিনভর ছিল নানা আয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা চান পর্যটন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে উৎসবমুখর পরিবেশে পালন হলো বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াই দিবসটির লক্ষ্য। সোমবার বেলা 11টার দিকে বর্ণাঢ্য একটি র্যালি পর্যটন শহর কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লাবণী পয়েন্টে গিয়ে র্যালিটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার পর বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তী রায়। হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যেমন দায়িত্ব রয়েছে, বীজ বাগ সমিতি যারা আছেন, ঠিক সেক্ষেত্রে পর্যটকদেরও দায়িত্ব রয়েছে। আপনারা নিয়মিত মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। দিবসটি উপলক্ষে পটুয়াখালীতে সমুদ্রকন্যা কুয়াকাটাকে ঘিরেও ছিল নানা আয়োজন। কেক কাটার পর সেখান থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুধু র্যালি বা বিভিন্ন অনুষ্ঠান এর ভিতরে সীমাবদ্ধ থাকতে চাই না। আমরা চাই যে এই পর্যটন দিবস উপলক্ষে সরকারের এই পর্যটন খাতকে আরো উন্নয়ন করার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং ট্যুরিজম বোর্ডের যে নীতিমালাগুলো আছে সেগুলো জেনে যেন আমরা ভালোভাবে এই পর্যটন সার্ভিস দিতে পারি, এই জন্য আমরা ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন যারা আছে আমরা আজকে সশরীরে আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি। বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে রোড শো বের করে বিভিন্ন সংগঠন। ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়াদিঘির পাড়ে নেচে গিয়ে দিবসটি পালন করেন শিল্পীরা। তবে ৩ পার্বত্য জেলা বান্দরবন, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে ঢিলেঢালাভাবে পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। র্যালি আর ভার্চুয়াল সভাতেই সীমাবদ্ধ ছিল দিবসের আয়োজন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মাত্র কয়েকদিনের ব্যবধানে চড়ের পর ডিম ছোড়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর ওপর। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের লিও শহরে রেস্তোরাঁ ও হোটেল বিষয়ক একটি বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এই ঘটনার শিকার হন তিনি। তবে অভিযুক্তকে আটক করেছেন নিরাপত্তারক্ষীরা। আয়োজনকারীদের উষ্ণ অভ্যর্থনার মধ্যে হঠাৎই ফরাসি প্রেসিডেন্টের গায়ে ডিম ছুঁড়ে মারলেন এক যুবক। কয়েকদিনের ব্যবধানে চড়ের পর ডিম ছোড়া হলো প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ওপর। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় লিও শহরে সোমবার আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলা পরিদর্শনের সময় এই কাণ্ড ঘটিয়েছেন এক যুবক। তবে ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। প্রতিবাদের অংশ হিসেবে ফ্রান্সে রাজনীতিকদের ওপর ডিম ছুঁড়ে মারার ঘটনা আগেও দেখা গেছে। এর আগে 2017 সালে প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় ম্যাক্রোর ওপরই ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল। এদিকে চলতি বছরের জুনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ভ্যালেন্স শহরে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে করমর্দনের সময় হঠাৎই এক ব্যক্তি তাকে সপাটে চড় মারেন। পরে ওই ঘটনায় অভিযুক্তের 4 মাসের কারাদণ্ড হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। শেষ হলো কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনের প্রচারণা। সোমবার বিজেপি নেতা দিলীপ ঘোষের ওপর চড়াও হয় তৃণমূল নেতাকর্মীরা। ভোট লুট হওয়ার আশঙ্কায় ভবানীপুরের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। তবে অশান্তির জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে ভোট গ্রহণ। এর 72 ঘন্টা আগে শেষ হলো প্রচারণা। শেষ বেলায় জোর প্রচারণা চালিয়েছে রাজ্যটির প্রধান দুই দল বিজেপি এবং তৃণমূল।
সোমবার ভোর থেকে প্রচারণায় নামেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়াল এবং তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দুপুরের পর বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমে হামলার শিকার হন বিজেপির কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, তৃণমূল পরিকল্পনা করেই হামলা চালিয়েছে। একই সঙ্গে ভবানীপুর উপনির্বাচন বাতিলের দাবি জানায় বিজেপি, যদিও সব অভিযোগই অস্বীকার করেছে শাসক তৃণমূল কংগ্রেস। আমাকেও চারদিকে ঘিরে অ্যাটাক করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, তখন আমার সুরক্ষা কর্মীরা তাকে সরাতে গেলে তাদের সঙ্গে মারামারি হয় এবং তারা বন্দুক বার করেন ভয় দেখাবার জন্য। মানুষের কাছে অ্যাপিল করব, এটা একটা তীর্থ করার মতন, সেখানে যাই বাধা আসুক সবাই মিলে ভোট দিন। ভবানীপুর ছাড়াও 30 সেপ্টেম্বর ভোট হবে মুর্শিদাবাদ জেলার শমশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে। সেখানেও প্রচারণা শেষ করেন প্রার্থীরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনার প্রভাবে রাজশাহীতে গত 1.5 বছরে বন্ধ হয়ে গেছে 1.5 শতাধিক কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এতে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। করোনাকালে বেকার হয়ে যাওয়ায় পেশা বদল করেছেন বহু শিক্ষক। শিক্ষাবিদদের মতে সরকারি সহায়তা পেলে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা সম্ভব। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 1.5 বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। কিন্তু করোনার কারণে রাজশাহীতে গেল 1.5 বছরে অস্তিত্ব সংকটে পড়ে 450 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 1.5 শতাধিক এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। পাঠদান শুরু হলেও এসব শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক সংকটের কারণে চালু করতে পারেননি সংশ্লিষ্টরা। ফলে বেসরকারি স্কুল বা কিন্ডারগার্টেনের 25 থেকে 30 হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। মহানগরীতে স্কুল ছিল প্রায় 250-র মতো, বন্ধ হয়ে এখন টিকে আছে 160টা। জেলাতে ছিল স্কুল সংখ্যা 200 মতো, এখন আছে 130টা। ভাড়া বহন করা এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের জন্য একটা সমস্যা ছিল এবং একই সঙ্গে বেতন অনাদায়ী থাকার কারণে শিক্ষকদের বেতন পরিশোধের ক্ষেত্রে ঘাটতি ছিল। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য মতে করোনাকালে বেতন না পেয়ে চাকরি ছেড়েছেন প্রায় 4000 শিক্ষক। তাদের অনেকেই অভাব অনটনের কারণে পেশা বদল করতে বাধ্য হয়েছেন। কেউ কোম্পানি গেছে, কেউ আপনার বিভিন্ন পেশা আছে। আমরাও হয়তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে পারবো না। নিজস্ব অর্থায়নে চলার ক্ষেত্রে যখন তাদের কোনো ইনকাম সোর্স থাকে না, তখন সেই প্রতিষ্ঠানগুলোকে চালিয়ে নেওয়া সম্ভব থাকে না। তবে সুনির্দিষ্ট নীতিমালার আলোকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ। নীতিমালার আলোকে বাজেট বরাদ্দ বৃদ্ধি করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য বা সচল করার জন্য আর্থিক প্রণোদনা একটি অপরিহার্য কর্তব্য হিসেবে সরকারের বিবেচিত হওয়া উচিত বলে আমরা মনে করি। জেলায় বর্তমানে চালু রয়েছে 300 কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল, আর শিক্ষার্থীর সংখ্যা প্রায় 45,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। হবিগঞ্জের বিষমুক্ত দেশীয় সবজির সবচেয়ে বড় পাইকার বাজার বসে কোর্ট স্টেশন এলাকায়। ভোরের আলো ফোটার সাথে সাথে জমি থেকে সবজি সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন কৃষকেরা। বর্তমানে সবজির সরবরাহ ভালো, কিন্তু দামও বেশি। তবে সরবরাহ বাড়লেই দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের কোর্ট স্টেশন এলাকার চাষি বাজার এটি। হরেক রকমের সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পাওয়া যাচ্ছে আলু, পটল, চিচিঙ্গা, শাকসহ নানা ধরনের সবজি। দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা যাচ্ছেন এসব সবজি কিনতে। বাজারে বিষমুক্ত সবজির সরবরাহ বেশি, সেই সঙ্গে দামও বেশি। তবে জায়গা কম থাকায় কেনাবেচায় সমস্যা হয় বলে জানান আড়তদাররা। ক্ষেতের উৎপাদিত ফসল নিয়ে এখানে আসি, বিষমুক্ত এবং ন্যায্য মূল্যে এখানে পাওয়া যায়। কমে যাব, এখন নয়া মাল ভরবো, কথা বলছি না, আস্তে আস্তে কমে যাব। আনাজের দাম একটু বেশি, টমেটো বিঘে 60, মরিচ 120, পটল 35, লাল শাক বিঘে আপনার 30। এই বাজারের পরিকল্পিত উন্নয়ন করা হলে আরও বেশি ক্রেতা বিক্রেতা আসবেন বলে আশা করেন ব্যবসায়ী সমিতির নেতা। জায়গার স্বল্পতার জন্য অনেক কৃষক আইসা মাল নিয়ে বসতে পারে না, জায়গা পায় না, তখন সমস্যা হয়। আমরা সরকার এবং প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি যে যদি শৃঙ্খলা করে সুন্দরভাবে একটা জায়গা করে দেন, তাহলে এই দেশের কৃষকের উৎপাদিত পণ্য বিক্রি করে এখানে এসে ন্যায্য মূল্য পাবে। জেলায় চলতি বছর 16,000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,68,000 মেট্রিক টন।
সময় সংবাদ, হবিগঞ্জ। নাটোরের নলডাঙ্গা হাটে জমে উঠেছে বীজ পেঁয়াজের বেচাকেনা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে এখানে ক্রেতারা আসেন পেঁয়াজ কিনতে। এই মুহূর্তে জেলার নলডাঙ্গা পেঁয়াজের হাটে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বীজ পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে কমে এসেছে। বিশেষ করে 3 দিন আগে এই নাটোরের এই শনিবার এই হাটে 60 থেকে 65 টাকা কেজি বীজ পেঁয়াজ বিক্রি হলেও আজ সকাল থেকে কিন্তু বিক্রি হল 55 টাকা। এতে কৃষকদের মাঝে একটি বড় ধরনের হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে যে বিষয়টি আমরা বলতে পারি, গত বছর জেলার এই বীজ পেঁয়াজগুলো 90 থেকে 95 টাকা কেজিতে বিক্রি হলেও এখন কিন্তু সেই দাম পাচ্ছেন না কৃষকরা। বিশেষ করে 6টি জেলার চাষিরা সরাসরি সকাল থেকে আগাম জাতের এই হাট থেকে কিনেন। তবে দাম না পেয়ে আজ সকাল থেকে আমি যেটুকু দেখেছি কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে আমরা একটি বিষয় যেটি বলতে পারি, চলতি বছর 12 এপ্রিল সরকার যে খাবার পেঁয়াজের দাম 40 টাকা নির্ধারণ করে দেওয়া হলেও সেই পেঁয়াজের 40 টাকা কেজি দাম কখনো কৃষকরা পাননি। একদিকে সেই হতাশার পাশাপাশি সেই লোকসান কাটার জন্য কৃষকরা এবার আশা করছিলেন যে বীজ তারা সেই লোকসান কাটিয়ে উঠবেন। তবে বর্তমান দামের প্রেক্ষিতে কিন্তু কৃষকরা সেই দাম না উঠাতে পারা বড় ধরনের হতাশার মধ্যে রয়েছেন। চলতি বছর জেলায় 80,000 মেট্রিক টন উৎপাদন হলেও এই নলডাঙ্গায় উৎপাদন হয়েছে 60,000 মেট্রিক টন। এই 60,000 মেট্রিক টন পেঁয়াজের মধ্যে প্রায় 20,000 মেট্রিক টন বীজ পেঁয়াজ কিন্তু নাটোরের নলডাঙ্গার কৃষকরা উৎপাদন করে রেখেছেন। এছাড়া নাটোর সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের কৃষকদের মধ্যে 5,000 মেট্রিক টন বীজ পেঁয়াজ উৎপাদন করা হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ যেটি বলেছে। কৃষি বিভাগ যেটি জানিয়েছে, কন্দ জাতের পেঁয়াজ এই মুহূর্তে থেকে লাগানো শুরু হবে এবং সেটি নভেম্বরের মাঝামাঝি থেকে নতুন পেঁয়াজ আসা শুরু হবে। তবে কৃষকরা যে বিষয়টি বলছে যে পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে পেঁয়াজ এবং পেঁয়াজের যে উৎপাদন বৃদ্ধি হয়েছে, এই মুহূর্তে কৃষকরা একটা দাবি করছে যেটি যেন ভারত থেকে পেঁয়াজ আমদানি করা না হয়। এই আমদানি করার প্রেক্ষিতে বড় ধরনের লোকসানের মধ্যে পড়েছে। কৃষি বিভাগের যেটি সূত্র বলছে, চলতি বছর পেঁয়াজ এপ্রিল মাসে যে তারা জাতের পেঁয়াজ এসেছে, সেই পেঁয়াজ আনতে কৃষকদের উৎপাদন খরচ এসেছে প্রায় 31 থেকে 32 টাকা। এছাড়া যে ঘাটতি রয়েছে এই 4 মাসের উৎপাদন ঘাটতি, সংরক্ষণ ঘাটতি, এতে কৃষি বিভাগের যেটি দাবি 38 থেকে প্রায় 40 টাকার মতো বর্তমান উৎপাদন খরচ থাকলেও আজ সকাল থেকে যে খাবার পেঁয়াজ আমরা দেখেছি নাটোরের হাট বাজারগুলোতে, সেখানে বিক্রি হয়েছে 34 থেকে 35 টাকা দামে। এর প্রেক্ষিতে বড় ধরনের লোকসান পড়ছে বলে কৃষকরা যেটি দাবি করছে। কৃষকরা একটি বিষয় বলছে যে তারা দাম না পাওয়ার কারণে কিন্তু বরাবর যে হতাশা, সেই হতাশা কিন্তু তাদের মধ্যে ভোগ করছে। অতীতের যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ডের মধ্যে গত 2 বছর কৃষকরা ভালো দাম পাওয়ার প্রেক্ষিতে কৃষকরা একটি আশার সঞ্চার হয়েছিল যে 2019-20 অর্থ বছরে নাটোর জেলায় প্রায় 63,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও সেই বছরের দাম ভালো পেয়েছেন কৃষকরা। আর সেই দাম ভালো পাওয়ার প্রেক্ষিতে কৃষকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায় এবং এই বছর চলতি বছর 20-21 অর্থ বছরে নাটোর জেলায় উৎপাদন হয় 80,000 মেট্রিক টন পেঁয়াজ। এই অর্থ বছরে 17,000 মেট্রিক টন পেঁয়াজ অতিরিক্ত উৎপাদন করেছেন কৃষকরা। তবে অতিরিক্ত খরচ এবং উৎপাদন অতিরিক্ত করলেও ন্যায্য দাম না পাওয়ার কারণে বড় ধরনের লোকসান গুনছেন কৃষকরা। তবে এই যে হতাশা দেখা দিয়েছে কৃষকরা, যে শেষ মুহূর্তে তারা অন্তত বীজ পেঁয়াজের দাম না পেলে তারা যে আগামীতে পেঁয়াজ উৎপাদন সেটি আগ্রহ হারিয়ে ফেলবেন। তো এই ছিল আমার কাছে নাটোরের নলডাঙ্গা বাজার থেকে হাট থেকে পেঁয়াজের সর্বশেষ। বীজ পেঁয়াজের বেচাকেনার খবর জানাতে নলডাঙ্গা পেঁয়াজের হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল মামুন। আবহাওয়াজনিত কারণে ডায়রিয়া সহ নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। এতে
চিকিৎসা নিতে চাঁদপুরের মতলবে ICDDRB হাসপাতালে ভর্তি হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 6 শতাধিক মানুষ। আশেপাশের জেলা থেকেও ছুটে আসছেন রোগীরা। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। একদিকে ঋতু পরিবর্তন, অন্যদিকে আবহাওয়াজনিত কারণ। এতে নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। শুধু ডায়রিয়া রোগী নয়, কলেরায় আক্রান্ত রোগীর চাপও বাড়ছে চাঁদপুরের মতলবে ICDDRBর বিশেষায়িত এই হাসপাতালে। এমন পরিস্থিতিতে প্রতিদিন এই হাসপাতালে আশেপাশের জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে ছুটে আসছেন। এতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্সরা। তবে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। গতকাল আসছি তো আমি, তারপর ট্রিটমেন্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার বাচ্চা ডায়রিয়া ছিল, এখন আল্লাহর রহমতে এদিকে আসার পরে মোটামুটি সুস্থর দিকে আছে। কালকের অবস্থায় যে এরকম দেখছি, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মৌসুমের এ সময় নানা ধরনের রোগ থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিন আগে গড়ে যেখানে 70 জনের মতো ভর্তি হতো, সেটা এখন 100-র কাছাকাছি, এবং এই প্রবণতা পরবর্তী 2 মাস অব্যাহত থাকতে পারে। প্রতিষ্ঠার পর থেকে গত 6 দশক ধরে প্রতিষ্ঠানটি 8 লাখ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে নড়াইলে শিশু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি মাসের 1 থেকে 27 তারিখ পর্যন্ত বিভিন্ন বয়সের 5 জন শিশু মারা গেছে। কয়েকদিন ধরে নড়াইলের বিভিন্ন হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 150 শিশু চিকিৎসা নিতে আসছে। রোগীদের 2/3 নিউমোনিয়ায় আক্রান্ত। হাসপাতালে হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। শয্যা সংকট দেখা দেওয়ায় হাসপাতালের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। আবহাওয়া পরিবর্তনের কারণে এসব শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শয্যা সংখ্যা মাত্র 19টা, কিন্তু তার বিপরীতে দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিনই শতাধিক রোগীর ভর্তি থাকা লাগতেছে, এমনকি এরকম 130-40 জন রোগীও ভর্তি থাকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের মূল সড়কের সেতুটি ভেঙে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় 2 মাস ধরে এই সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। এতে পণ্য পরিবহনের সমস্যায় পড়েছেন এলাকার কৃষি নির্ভর মানুষ। তবে দ্রুত নতুন সেতু তৈরির আশ্বাস উপজেলা প্রশাসনের। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। রাঙামাটিয়া ইউনিয়নের মূল সড়কের একমাত্র সেতুটির একটি অংশের ঢালাই ভেঙে পড়ায় ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল। এতে পারাপার হতে গিয়ে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছেন মানুষ। 9 মিটার দীর্ঘ এই সেতু দিয়ে ময়মনসিংহ সদর হয়ে প্রতিদিন বিভিন্ন ট্রাক, কাভার্ড ভ্যান ঢাকায় কৃষি পণ্য পরিবহন করে। কিন্তু একটি অংশ ভেঙে পড়ায় বাড়তি টাকায় পণ্য পরিবহন করতে হচ্ছে কৃষকদের। দ্রুত সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। কৃষির যে একটা বাজে অবস্থা চলতেছে, মানুষ বাজারে নিতে পারতেছে না, হাটে নিতে পারতেছে না। তারপরে এইখানে মাঝখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। আমার বাড়ি ওই পারে, গাড়ি রেখে দিতে হয় বাজারে, প্রতিদিনই একই অবস্থায় চলতেছে। স্কুলে যেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আগে গাড়িতে যেতে আমি এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। টেন্ডার হয়েছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো সুফল আমরা পাচ্ছি না। 34 বছর আগে নির্মিত এই সেতুটি সংস্কার না করে নতুন সেতু করার পরিকল্পনা রয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। যখন এটা এখন ভেঙে গেছে, তারপরে আমরা দ্রুত মেরামত নতুন একটা রিপ্লেসমেন্ট বক্স কালভার্ট 2 ব্যান্ডের করার জন্য প্রাক্কলন পাঠিয়ে দিয়েছি। আশা করি যে এই মাসে অনুমোদন হয়ে গেলে আমরা সামনের মাসে এটা ঠিকাদার নির্বাচিত হয়ে যাবে। সড়কের এই সেতু দিয়ে 4টি ইউনিয়নের 20টি গ্রামের লক্ষাধিক মানুষ চলাচল করে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। ভোরের সময় আরও থাকছে, জার্মানিতে জাতীয় নির্বাচনের ফল প্রকাশ হলেও সরকার গঠন নিয়ে জটিলতা কাটেনি। এফডিপি ও সবুজ দলের সঙ্গে আলোচনায় বিজয়ী এসডিপি। দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি বাড়লেও রফতানি বাড়েনি। গত 5 বছরে এই বন্দর দিয়ে 11,500 কোটি টাকার পণ্য আমদানি হলেও রপ্তানি হয়েছে মাত্র 450 কোটি টাকার পণ্য। ভারতীয় কর্তৃপক্ষের অসহযোগিতায় বাণিজ্য বৈষম্য বাড়ছে বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। তবে মাছ সহ বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে এই বৈষম্য কমিয়ে আনার উদ্যোগ নেয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের তথ্য ছবিতে রিপোর্ট।
গত 5 বছরের পরিসংখ্যান বলছে 85,56,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে, যার আর্থিক মূল্য 11,389 কোটি 87 লাখ টাকা, যা থেকে 1,196 কোটি টাকার রাজস্ব আদায় করেছে কাস্টমস। বিপরীতে রপ্তানি হয়েছে 483 কোটি টাকার 73,026 মেট্রিক টন পণ্য। আমদানি ও রপ্তানির বিরাট বৈষম্যের পেছনে ভারতীয় বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের অনীহার কথা বলছেন বাংলাদেশের আমদানি রপ্তানি ব্যবসায় জড়িতরা। এখানে শুধু রাইস ব্র্যান্ড অয়েল ছাড়া আমরা অন্যান্য আইটেমগুলোকে রপ্তানি করতে পারতেছি না। ভারতীয় পার্শ্বে আমাদের ঊর্ধ্বতন কাস্টম কর্তৃপক্ষ নাই, তাদের কোয়ারেন্টাইন অফিস নাই, এগুলো না থাকার কারণে তাদের বন্দর অবকাঠামো নাই। ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি, আজ পর্যন্ত এটা কোনো সুরা হয়নি। রপ্তানি খাতের সমস্যার কথা স্বীকার করলেন বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা। ইন্ডিয়ান কাস্টমস বলছেন যে খুব শীঘ্রই তারা কোয়ারেন্টাইন অফিস এখানে চালু করার ব্যবস্থা করবেন, ফলে আমরা প্রত্যাশা অনুযায়ী মনে করি এখানকার শাকসবজি বা এইসব পণ্যগুলিও রপ্তানি করতে পারবো। মাছ সহ বিভিন্ন পণ্য রপ্তানির ক্ষেত্রে সমস্যা দূর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী। কিছু আমদানির উপর তাদের কিছু দেওয়া আছে, বাধা দেওয়া আছে, আমরা আলোচনা করছি যাতে করে যেন সেগুলো তারা তুলে নেয়। আমরা আরও কিছু আইটেম আমাদের বাড়ানোর চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই চেষ্টা করবো আমাদের দেশ থেকে যেন মাছ রপ্তানি করা যায়, প্লাস আরও কিছু আইটেম, সব মিলে যে ব্যালেন্সটা, যে ডিফারেন্সটা আছে সেটা কমিয়ে আনার চেষ্টা করব। পাথর, গম, ভুট্টা, পেঁয়াজ, চালসহ সব ধরনের পণ্য আমদানি হয় এই স্থলবন্দর দিয়ে। বিপরীতে রপ্তানি হয় রাইস ব্রান অয়েল, ঝুট কাপড় ও ওয়াটার পাম্প সহ কয়েকটি পণ্য। সময় সংবাদ, হিলি। জীবনযাপন করছেন বিদেশ ফেরত নারী শ্রমিকরা। গবেষণা প্রতিষ্ঠান বিলস এক প্রতিবেদনে দাবি করেছে, ফেরত আসা 38% নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। এই অপবাদে স্বামীর সংসার হারিয়েছেন অনেকেই, ঠাঁই নেয়নি বাবা মাও। 60% নারী শ্রমিক পাননি কোনো কাজ। এ অবস্থায় বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিলস। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। করোনা মহামারীর মধ্যেও বছরে $20 বিলিয়ন বেশি অর্থ দেশে পাঠিয়েছেন 1,20 লাখ প্রবাসী শ্রমিক, যার মধ্যে 9 থেকে 10 লাখ রয়েছেন নারী। এসব প্রবাসী নারী শ্রমিক কর্মক্ষেত্রে নানা রকম নির্যাতন সহ্য করে দেশে ফেরত এসে মুখোমুখি হন কঠিন এক বাস্তবতার। যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের বিদেশ ফেরত 323 প্রবাসী নারী শ্রমিকের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এক গবেষণা প্রতিবেদনে দাবি করছে, কর্মক্ষেত্রে 52% নারী শ্রমিক জবরদস্তিমূলক শ্রমের শিকার হয়েছেন। খাদ্য ও পানি সংকটে ভুগেছেন 61%। ফলে বছর না ঘুরতেই বাধ্য হয়ে দেশে এসেছেন 55% নারী শ্রমিক। সেখানে যাওয়ার পরে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয় এবং সেখানে তার অধিকারটা কোনোভাবেই সে আর পায় না। তখন সে এই ধরনের হতাশা থেকে, না পাওয়ার বেদনার থেকে সে তখন ফিরে আসতে বাধ্য হয়। এখানে হ্যারাসমেন্ট একটা অনেক বড় ধরনের একটা কারণ। শুধু কি তাই, দেশে এসে কাজ না পেয়ে ঋণগ্রস্ত হয়েছেন 61% নারী শ্রমিক। চরিত্রহীনার অপবাদে পরিবার পরিজন হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। ওনার মা বাবা আমাকে কথা বলছেন না, ওনারা বলছেন যে তুমি একজন চরিত্রহীন উইমেন, তোমার সাথে কথা বলছি। এরকম একটা অবস্থা। ওখানে কোরবানি হয়েছে, কেউ তাকে কোরবানির মাংস দিচ্ছে না, গত বছর কোরবানির মাংস দিচ্ছে না, বলছে যে আমরা অন্তত একটা কুকুরকে কোরবানির মাংস দিব, বাট তোমাকে দিব না। সো দিস ইজ দ্য সিচুয়েশন তাদের। এবং তার স্বামী প্রায় তাকে বলছেন তুমি মরে যাও না কেন। করোনা মহামারীতে কাজ হারিয়ে প্রতি মাসে গড়ে 200 থেকে 300 নারী শ্রমিক দেশে আসছেন। এ অবস্থায় নারী শ্রমিকদের জন্য উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সহজ শর্তে ঋণ দিতে সরকারের কাছে সুপারিশ করেছে বিলস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পাবনায় সরকারি জমি দখল করে গড়ে ওঠা বাজার পরিদর্শন করেছে তদন্ত কমিটি। সোমবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের নেতৃত্বে তদন্ত কমিটি বাজার পরিদর্শন করেন। এ সময় সাবেক সংসদ সদস্য বাজার নির্মাণের সপক্ষে কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা। নগরবাড়ি ঘাটে 8 একর খাস জমিতে এমপি বাজার নামে জমি বিক্রি করেছেন পাবনা 2 আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু। এ নিয়ে সময় সংবাদ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচার হলে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কয়েক বছর যাবৎ এখানে মাটি ভরাট করে ঘর উঠানো হয়। এগুলো লিজ দেওয়া হয়েছে, লাইসেন্স দেওয়া হয়েছে বা টেন্ডার দিয়ে এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
এরকম অভিযোগ আছে। তো আমরা এটা আমাদের যে গঠিত কমিটি আমরা দেখলাম, আমরা আমাদের কমিটির যে অবজারভেশন সেটা আমাদের যে যারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কর্তৃপক্ষ বরাবর পৌঁছে দেব। খুলনায় বিদেশগামীদের করোনার পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ হাতিয়ে নেওয়া মেডিকেল টেকনোলজিস্টের খোঁজ মিলছে না। বিভিন্ন সময় করোনা পরীক্ষা করতে আসা ব্যক্তিদের কাছ থেকে নেওয়া ফি অফিসে জমা দেননি তিনি। এতে হিসাবের গড়মিল দেখা দিলে সিভিল সার্জন অফিস তদন্ত কমিটি গঠন করে। 16 সেপ্টেম্বর প্রকাশিত তদন্ত প্রতিবেদনে দেখা যায়, খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ চন্দ্র দাস 2,58 লাখ টাকা কম জমা দিয়েছেন। অভিযুক্ত টেকনোলজিস্ট টাকা ফেরতের কথা জানালেও গত 23 সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিভিল সার্জন। যে টাকা জমা দেওয়া উচিত ছিল 4 থেকে 2,58 লক্ষ কম টাকা সে জমা দিয়েছে। তার বড় বোন মারা গেছে বলে সে যে বের হয়েছে এখন পর্যন্ত তার আমরা ট্রেস করতে পারি নাই, এবং আমরা আমাদের সব জায়গায় জানিয়েছি। আমরা পুলিশ কমিশনার মহোদয়কে চিঠি দিয়েছি যেন সে দেশ ত্যাগ করতে না পারে। রংপুর বিভাগের 8 জেলায় স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের কাজ শুরু করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি। গতকাল দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তথ্য জানান প্রকল্প পরিচালক মাহবুবুল আলম চৌধুরী। এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার 48,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। লোডশেডিং কমায় ভোগান্তিও কমেছে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। আগামী মাস থেকে রংপুর অঞ্চলে 5 লাখ স্মার্ট প্রি পেমেন্ট মিটার স্থাপনের কাজ শুরু হবে। একটু ভালো জীবন জীবিকার আশায় কোটি মানুষ পাড়ি দিয়েছেন দেশ ছেড়ে সুদূর প্রবাসে। পরিবারের প্রিয় মানুষটিকে দেশে ফেরার খবরে স্বজনেরা ছুটে আসেন বিমানবন্দরে, কিন্তু কোনো কোনো রাতে বিমানবন্দরে স্বজনেরা অপেক্ষা করেন প্রিয়জনের মরদেহ গ্রহণ করার জন্য। বিমানবন্দর থেকে ফিরে নুরুল আলম নয়নের ছবিতে এমনই এক রাতের গল্প জানাচ্ছেন সানবির রুবল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট। মধ্যরাতে একটি ফ্লাইটের অপেক্ষা। ফিরবে প্রিয়জন, তার অপেক্ষায় স্ত্রী, সন্তান, স্বজনেরা। মাথার উপর থেকে আলো জেলে উড়ে যায় বিমান। অপেক্ষার প্রহর বাড়ে, কখন ফিরবে প্রিয় মুখ। বিদেশ থেকে কেউ দেশে ফিরলেই বিমানবন্দরে স্বজনদের কাছে পাওয়ার অপেক্ষা চিরচেনা, কিন্তু এই অপেক্ষা অন্যরকম। মালয়েশিয়া থেকে ফিরবে প্রিয়জনের লাশ। বিদেশে যায় বা হাসি মুখে আমরা রিসিভ করব, কিন্তু বিষয়টা এরকম হয় যে আমাদের আসলে খুব খারাপ লাগে, বুঝতে পারছেন, যে বাসায় সবার মুখ দেখা যাচ্ছে না, বাসায় সবাই কান্না একবারে এই অবস্থা। কাজের প্রেশার অসুস্থ হয়ে পড়েছে, তারপর বলতেছে যে দেশে আসতে হবে, দেশে আনতাম। বলছি তো ঠিক আছে দেশে আনবো, তো টিকিট কাটাইছি দেশে আনার জন্য। ওই কলারামপুর আইয়া হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে কারণে মারা গেছে। কথা ছিল মালয়েশিয়া কাজ করে পরিবারের সবার মুখে হাসি ফোটাবেন, ফিরবেন হাসি মুখে, কিন্তু তার মৃতদেহের জন্যই এখন অপেক্ষা করতে হচ্ছে মলিন মুখে। আসার তারিখ আছে 20 তারিখে, ওরা 20 তারিখে আর আসতে নেই, ওরা টিকিট করছে, টিকিট কাটা ওরা 20 তারিখ আবার শুক্রবারে মারা গেছে। এই 7-8 বছর মালয়েশিয়া থাকলো, স্ট্রোকে মারা গেছে গত 15 তারিখে সেপ্টেম্বর মাসে। একই ফ্লাইটে দেশে পৌঁছায় 7 প্রবাসীর মরদেহ। কফিনবন্দি প্রিয়জনকে নিয়ে আপন ঠিকানায় ফেরেন স্বজনেরা। মধ্য আকাশে তখনও আশ্বিনের বিষণ্ণ চাঁদ মলিন আলো ছড়াচ্ছে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে জাতীয় নির্বাচনের ফল প্রকাশ হলেও সরকার গঠন নিয়ে জটিলতা কাটেনি। জয়ের সুবাস পাওয়ার পরপরই সরকার গঠনের লক্ষ্যে এফডিপি ও সবুজ দলের সঙ্গে আলোচনা শুরু করেছে নির্বাচনের সবচেয়ে বেশি ভোট পাওয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি। জার্মানির সরকার গঠনের জটিলতার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। নির্বাচন শেষ হওয়ার 48 ঘন্টা পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে জটিলতার নিরসন হয়নি। জার্মানিতে কেমন সরকার দেখতে চান? পলিট ব্যুরোর এমন এক জরিপে দেশটির বেশিরভাগ সাধারণ নাগরিকদের চাওয়া এসপিডি, এফটিপি ও গ্রিন দলের জোট সরকার, আর তারা চ্যান্সেলর পদে দেখতে চান বিজয়ী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ওলাফ শলৎসকে।
24.1% ভোট নিয়ে বিদায়ী ম্যার্কেলের দল, সিডিইউর আর্মির লাশেতের চাওয়া সবুজ দল ও এফটিপিকে নিয়ে জোট সরকার গঠন। এর মধ্যে এফটিপি ও সবুজ দলকে নিয়ে কাঙ্ক্ষিত একটি জোট সরকার গঠনে ইতিমধ্যে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন চ্যান্সেলর পদের অন্যতম দাবিদার ওলাফ শলজ। এদিকে যে কোনো মূল্যে জোট সরকারের অংশীদার হতে ভোটে জেতা সম্ভাব্য সবগুলো দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত এবারের নির্বাচনে 118 আসনে জেতা সবুজ দল। তারই ধারাবাহিকতায় ভাইস চ্যান্সেলর হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতা রবার্ট হাবেক। তবে কর নির্ধারণ, মহাসড়কে গতি নিয়ন্ত্রণ, শ্রমের ন্যূনতম মজুরি, জলবায়ু সহ আরও নানা সমস্যায় এফটিপির সঙ্গে বড়িবনা না হলে এসপিডির সঙ্গে জোট সরকারের রূপরেখা ভেস্তে যাওয়ার সম্ভাবনাও দেখছেন অনেকেই। আমরা ভোটে জিতেছি, এটি সবচেয়ে আনন্দের। এখন আমাদের লক্ষ্য একটি গ্রহণযোগ্য জোট সরকার গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করা। আশা করি আমরা সফল হব। জনগণের অধিকার রক্ষা, উদারপন্থী, উন্নয়নমুখী, গণতন্ত্রে বিশ্বাসী ও বিশ্বের দরবারে দেশটির ভাবমূর্তি রক্ষায় কাজ করবে এমন সরকার দেখতে চান দেশটির সর্বস্তরের মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তীব্র জ্বালানি সংকটে পড়েছে যুক্তরাজ্য। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরে বন্ধ হয়ে গেছে রিফুয়েলিং স্টেশন। এদিকে জ্বালানি সংকটের কথা নাকচ করে দিয়ে দেশটির সরকার বলছে, সময় মতো সরবরাহ না হওয়াতেই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জ্বালানি তেল সংকটে অচল হয়ে পড়েছে ব্রিটেন। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির নজিরবিহীন সংকট দেখা দেয়ায় দেশটির বড় শহরগুলোর অধিকাংশ পেট্রোল স্টেশন বন্ধ রয়েছে। গণপরিবহন এবং জরুরি সেবা সংস্থাগুলোর জ্বালানি কিছুটা মজুদ থাকলেও হাসপাতাল, জরুরি সেবা কর্মী এবং ট্যাক্সি চালকরা জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এদিকে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তেমন কোনো তথ্য এখনও জানা যায়নি। অনেকদিন ধরেই দেশটিতে পণ্য বহনকারী ট্রাক চালক ও দক্ষ শ্রমিক সংকট চলছে। ব্রেক্সিটের কারণে ইউরোপের অনেক চালক ব্রিটেন ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় চালক সংকট আরও তীব্র হয়েছে। এ কারণে সব ধরনের পণ্য সরবরাহে সমস্যা দেখা দেয় দেশটিতে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে ইউরোপ থেকে 5000 ট্রাক চালককে ব্রিটেনে আসার ভিসার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ব্রিটেন প্রশাসন বলছে, জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই দেশটিতে। সরবরাহ সময়মতো পেট্রোল স্টেশনে পৌঁছাতে না পারার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডের বেলিক্রস অ্যাপেল ফার্ম, যেখানে নিজস্ব বাগান থেকেই তৈরি করা হয় অ্যাপেলের জুস। পুরো আয়ারল্যান্ডে রয়েছে এই অ্যাপেল জুসের সুনাম। আয়ারল্যান্ডের বেলিক্রস অ্যাপেল বাগান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। ব্রিজটাউন ওয়েক্সফোর্ডের ঠিক বাইরে এই বেলিক্রস আপেল খামার। 180 একরের অধিকাংশ জায়গায় সবুজ আর লাল আপেলে ভরপুর। পুরো বাগান হেঁটে হেঁটে ঘুরে বেড়াতে যাতে কষ্ট করতে না হয়, তাই দর্শনার্থীদের সেবায় রয়েছে মিনি ট্রাকের ব্যবস্থাও। বাগানের দুধারে সারি সারি আপেল আর দেশ বিদেশের পর্যটকদের ছুটে চলায় বেলিক্রসের এই আপেল বাগানটি সবসময় থাকে সরব। 2 ব্যাগ আপেল ফিল করছি, আর এদিকে এই আপেলগুলি তো অনেক মজা লাগছে আর আমার অনেক ভালো লাগতেছে। এখানের আপেলগুলো হলো একদম 100% অর্গানিক এবং বিষমুক্ত। আমরা এখানে ফ্যামিলি সহ বন্ধু বান্ধবকে নিয়ে আমরা এখানে আসি এবং আপেল পিক করি। এই আপেল দিয়ে তৈরি করা জুসও ক্রয় করতে পারেন পর্যটকরা। বেলিক্রসের এই আপেল জুসের স্বাদ ও গুণগত মানের জন্য ইতিমধ্যে পেয়েছে সেরা জুসের খেতাবও। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 23 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলের। ফিফার ছাড়পত্র না পাওয়ায় কপাল পড়েছে তার। দলে নতুন মুখ আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়। বাদ পড়েছেন 4 জন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে ঠাঁই হচ্ছে কাদের, এ নিয়ে দিনভর উত্তাপ ছিল ফুটবল পাড়ায়। 27 জনের মধ্যে 23 সৌভাগ্যবান ফুটবলার কারা হচ্ছেন। অবশেষে সন্ধ্যার পর সাফ জয়ের মিশনে যাওয়া সৈনিকদের নাম প্রকাশ করলেন অস্কার ব্রুজন।
27 জনের দলে ঠাঁই পাওয়ার পর থেকেই বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার স্বপ্ন বুনছিলেন নাইজেরিয়ান এলিটা কিংসলে, কিন্তু ফিফার ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত কপাল পুড়েছে 31 বছর বয়সী এই ফুটবলারের। নাইজেরিয়ান তারকাকে নিয়ে ফরোয়ার্ডদের গোল না পাওয়ার দীর্ঘদিনের খরা কাটাতে চেয়েছিলেন ব্রুজন, কিন্তু শেষ পর্যন্ত ফিফার সবুজ সংকেত না পাওয়ায় বৃথা গেছে বাফুফের চেষ্টা। কিংস লেগে ছাড়া ব্রুজনের আক্রমণ ভাগের সুযোগ পেয়েছেন বিপ্লু আহমেদ, সুফিল, ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা ও জুয়েল রানা। মাঝ মাঠে আছেন আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদুদ্দিন, জামাল ভুইয়া ও রাকিব হোসেন। রক্ষণে জেমির মতো ব্রুজনেরও আস্থা বিশ্বনাথ, তপু, তারিক কাজী, রহমত মিয়া, রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশাহ ও মোহাম্মদ হৃদয়ের উপর। দলে একমাত্র নতুন মুখ হৃদয় তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ হয়ে 2018-19 মৌসুমে আবাহনীতে নাম লেখান। বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। গোলপোস্টের অতন্দ্র প্রহরীর নামের তালিকায় 3 জনকে রেখেছেন ব্রুজন। জিকো, শহীদুলের সঙ্গে আছেন আশরাফুল ইসলাম রানা। 27 জনের দল থেকে আরও বাদ পড়েছেন মানিক মোল্লা, ডিফেন্ডার আতিকুজ্জামান ও মেহেদি হাসান। সাফ চ্যাম্পিয়নশিপের 13তম আসর শুরু হবে শুক্রবার। প্রথম দিনেই নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য মালদ্বীপের বিমানে ওঠার আগেও শিরোপার নিশ্চয়তা দিতে পারছেন না হেড কোচ অস্কার ব্রুজন। কেবল ভালো খেলার প্রত্যাশা তার। তবে আত্মবিশ্বাসী কাপ্তান জামাল ভুইয়া। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা জয়ের প্রত্যয় লাল সবুজ অধিনায়কের। হঠাৎই পাওয়া দায়িত্বের আগ থেকে বেশ কয়েকবার সালাউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অস্কার ব্রুজন। এবারেরটা একেবারে অপ্রত্যাশিত। সাফের জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ করে বের হওয়ার সময় বাফুফে সভাপতির সাক্ষাৎ। সেখানে কোচের কাছ থেকে দলের সবশেষ অবস্থার খোঁজ নিয়েছেন ফেডারেশন কর্তা। মাঠে আক্রমণাত্মক কৌশল অবলম্বন করলেও কথাবার্তায় বরাবরই রক্ষণাত্মক অস্কার ব্রুজন। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনও উচ্চাসা শোনা যায়নি কোচের কণ্ঠে। এদিনও পুরনো কথাই শুনিয়েছেন। ভালো খেলার প্রত্যাশা তার, কিন্তু আত্মবিশ্বাস নেই শিরোপা জয়ের বিষয়ে। I cannot promise results or trophies, but I can promise that the boys are ready to start performing in a different way, implement a new idea. There is a lot of work we have to do, but I can say that after 3 days of practice, the most important is that the group of players and coaches, we are in a perfect bonding and understanding. We are pushing together to make it happen. মাত্র 4 দিনের অনুশীলন পুঁজি করে মালদ্বীপ মিশনে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সময়ের প্রস্তুতিতে যে সুফল এসেছে তাও বলা যাবে না। তবে এবার ফুটবলাররা আত্মবিশ্বাসী। কঠোর পরিশ্রম পুঁজি করে শিরোপা জেতার প্রত্যয় অধিনায়কের। Last few practice sessions we've been working very hard. As coach mentioned, the players, we want to do our best and we want to show that we can do something in this tournament, and hopefully we will do something in this tournament. The players is a good group, and as coach said also, we are confident that we can do something. Of course our goal is to be the champion, but we have to take one match at a time. সাফে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। সেখানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে ইতিবাচক শুরুর লক্ষ্য লাল সবুজদের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে 23 পদের জন্য মনোনয়ন নেয়া 32 জনই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, জানিয়েছেন বিসিবি নির্বাচনের প্রিজাইডিং অফিসার এসএম কবিরুল হাসান। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 প্রার্থী। পুনরায় নির্বাচিত প্রার্থীরা কাজ করতে চান নতুন উদ্যমে। নতুন মেয়াদে নির্দিষ্ট কিছু পরিকল্পনা ধরেই আগাতে চান তারা। সঙ্গে বোর্ডে সম্ভাব্য নতুনদের আশাটাকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। বিসিবি নির্বাচনে গেল দুবারের তুলনায় এবার মিলছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। ভোট যুদ্ধ হবে 3 ক্যাটাগরিতেই। মনোনয়ন জমা দেওয়ার দিন ক্রিকেট বোর্ড কার্যালয়ে উৎসবের আমেজ। 3 ক্যাটাগরিতে মনোনয়ন তুলেছিলেন 32 জন প্রার্থী, জমা দিয়েছেন সবাই। তবে এখনও আছে প্রত্যাহারের সুযোগ। গুঞ্জন আছে ক্লাব ক্যাটাগরিতে হয়তো কমবে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা। তবে এরই মধ্যে ক্যাটাগরি 1 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 7 জন। পুনরায় নির্বাচিত হওয়ার আনন্দ আছে, আছে নতুন উদ্যম। সবার মুখেই ক্রিকেটকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি। একটা একাডেমি করার আমাদের প্ল্যান ছিল এবং গত কোভিডের জন্য আমরা অনেক পিছিয়ে গেছি, বাট ইনশাল্লাহ এটা আমরা হয়তো বা যদি সিচুয়েশন ভালো থাকে আমরা এই কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ আমরা শুরু করতে যাচ্ছি। সেটা অলরেডি আমার
আর আজম ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, এটাতে চিটাং এবং চিটাং ডিভিশনে যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা প্লেয়ারদেরকে যারা ভালো ট্যালেন্টেড প্লেয়ার আছে ওদেরকে নিয়ে আমরা ওখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমার প্রত্যাশা থাকবে এবং আমরা চেষ্টা করব যাতে যত দ্রুততম সময়ের মধ্যে একটা ইজিএম করে আমরা রিজিওনাল ক্রিকেটটা আমরা চালু করতে পারি। আমি এই ব্যাপারে ইতিমধ্যে আমরা গত বোর্ড সভায় আসলে আমাদের এই ব্যাপারে অনেক কথা হয়েছে। আশা করি সকলের সহযোগিতা এবং নতুন যে বোর্ড আসবে সেই বোর্ডটা প্রথম যে কাজগুলো করবে তার মধ্যে রিজিওনাল ক্রিকেট হবে অন্যতম। বিভাগের যত ডেভেলপমেন্টের যা আছে আমি সেটার জন্যই কাজ করব বাস, এবং যাতে ক্রিকেট খেলা আরও উন্নতি হয়। নির্বাচনের 3 ক্যাটাগরিতে সম্ভাবনা আছে নতুন প্রার্থী জয়ী হবার। নতুনদের এই আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছে ক্রিকেট বোর্ড। অনেকেই অর্গানাইজার, তো সুতরাং যারা অর্গানাইজার তারা যদি মনে করে তারা বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউট করতে পারবে সেজন্য তারা আসতে চাচ্ছে, এটা তো আমরা ডেফিনেটলি তাদের আমরা ওয়েলকাম জানাবো। নট অনলি সবাই বাংলাদেশের ক্রিকেটে যাতে উন্নতি হয়, তারা যদি কোনো অবদান রাখে অবশ্যই দিস ইজ ভেরি মাচ অ্যাপ্রিসিয়েটেড। মনোনয়ন যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট মহলে পরিচিত, তবে বিসিবি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এই প্রথম। এবারে নির্বাচনে আছেন এমন বেশ কয়েকজন প্রার্থী, আছেন গেলবারের পরাজিত প্রার্থীও। সবাই ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডকে। নির্বাচিত হলে নিজেদের ক্রিকেট প্রজ্ঞা দিয়ে সমৃদ্ধ করতে চান দেশের ক্রিকেটকে, এমন অঙ্গীকার প্রার্থীদের। ব্যক্তিগত জীবনে বন্ধু, কিন্তু বিসিবি নির্বাচন তানভীর আহমেদ টিটু ও নাইমুর রহমানকে দাঁড় করিয়েছে মুখোমুখি অবস্থানে। দুজনই প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিভাগ থেকে। গেল নির্বাচনেও ছিলেন একে অপরের প্রতিপক্ষ, সেবার হেরে গেলেও দমে যাননি তানভীর আহমেদ টিটু। এবারও ভোট যুদ্ধে নেমেছেন। দুর্জয় ছাড়াও আছে আরও 2 প্রতিদ্বন্দ্বী, তবে এই প্রতিযোগিতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন প্রার্থীরা। নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের সবারই অধিকার আছে নির্বাচনে আসার এবং ভোট দেওয়ার যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু আছি, আমরা বন্ধু থাকবো। সেটা নির্বাচনের জন্য কোনো এফেক্ট আমাদের মধ্যে কখনোই আসবে না। ইনফ্যাক্ট শুধু আমাদের দুজনের মধ্যে না, বাকি যে দুজনও আছে নির্বাচনে তাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই, কারণ আমরা আসলে বেসিক্যালি সবাই খেলার জগতের মানুষ, তো আমরা সবাই একই ফ্যামিলির মনে করি। আমরা কম্পিটিশনটা যেরকম হেলদি জিনিস, ইলেকশনও কিন্তু সবসময় একটা হেলদি একটা সাবজেক্ট আমি মনে করি। তো ইলেকশনের মাধ্যমে আসলে পরে সেটার ভার বা গ্রহণযোগ্যতা আরও বেশি থাকে। এবারে নির্বাচনে আছে আরেক হেভিওয়েটের বন্ধু, দেশের ক্রিকেট পরিমণ্ডলে পরিচিত মুখ ইফতেখার রহমান মিঠু। তার আরেক পরিচয় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বন্ধু হিসেবে। নির্বাচিত হলে নিজের দীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ করতে চান দেশের ক্রিকেট। 80 সাল থেকে যে ফার্স্ট ডিভিশন লিগ খেলা শুরু করেছি, বলতে পারেন এখনো ক্রিকেটের সাথে আছি। তো এতদিনে যা আপনার অভিজ্ঞতা অর্জন করেছি সেটা কাজে লাগানোর চেষ্টা করব। বন্ধুত্বের খাতিরে করে দিতেও পারে, বাট অফিসিয়ালি ইজ আ প্রেসিডেন্ট অফ বিসিসিআই ডেফিনেটলি। আর এমনিও আমি থাকি না থাকি, সৌরভ গাঙ্গুলির কিন্তু বাংলাদেশ ক্রিকেটারদের সঙ্গে অন্যরকম সম্পর্ক। বাংলাদেশ ক্রিকেটকে সে অন্যভাবে দেখে। বোর্ডে নতুন মুখ হিসেবে আসার সম্ভাবনা আছে প্রয়াত সাবেক পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে ফাহিম সিনহার। ক্রিকেট বোর্ডে আসলে বাবার লেগাসি ধরে রাখার প্রত্যয় এই তরুণ সংগঠকের। বাংলাদেশে টিমের ম্যানেজার ছিলাম, ছোট্ট তরুণ ক্লাব চালিয়েছি প্রিমিয়ার ডিভিশনে 2010 থেকে, কর্পোরেট লিগ চালিয়েছি। তো ওইসব অভিজ্ঞতা আছে। যদি আসতে পারি, পুরানো যারা আছেন থাকবেন, ওনাদের সহযোগিতা নিয়ে ভালো কাজ করতে পারবো। আমরা যারা স্পোর্টসের সাথে ইনভলভ, ক্রিকেটের সাথে ইনভলভ, এই লেভেলে কাজ করতে পারার থেকে তো বড় স্যাটিসফ্যাকশন আসলে কিছু নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সকালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এ দল ও হাই পারফরম্যান্স ইউনিটের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রস্তুতির উদ্দেশ্যে চট্টগ্রামে এই সিরিজে মুশফিকুর রহিম ছাড়াও খেলবেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে থাকা আরও 3 ক্রিকেটার। মুশি আর সৌম্য খেলবেন এ দলের হয়ে। শামীম পাটোয়ারি আর স্ট্যান্ড বাই থাকা আমিনুল ইসলাম বিপ্লব খেলবেন এইচপির জার্সিতে। জোহরা আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। আন্তর্জাতিক সার্কিটে টাইগারদের ব্যস্ত সূচি। টানা সিরিজ খেলতে খেলতে বায়েবা বলে হাঁপিয়ে উঠছেন ক্রিকেটাররা। তবে কোভিডের কারণে এখনও তার বিপরীত চিত্র বাংলাদেশ এ আর হাই পারফরমেন্স দলে। ঘরোয়া ক্রিকেট ছাড়া কোনো ম্যাচই খেলা হয়নি পাইপলাইনের এই ক্রিকেটারদের।
অনুশীলন ক্যাম্প আর প্র্যাকটিস ম্যাচের একঘেয়েমি কাটিয়ে চলতি মাসের শুরুতেই ঢাকা ছেড়ে চট্টলায় পাড়ি জমায় এইচপি আর এ দল। ইতোমধ্যেই খেলা হয়েছে দুটো 4 দিনের ম্যাচ। লাল বলের পর এবার সাদা বলের পালা। তবে রোমাঞ্চ বেড়েছে আরও একটা কারণে, এই সিরিজে খেলবেন টাইগারদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডের 4 সদস্য। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সিরিজ মিস করা মুশফিক ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিলেন অনুজ্জ্বল, তাই আগেই জানিয়েছিলেন ফর্মে ফিরতে এই সিরিজে খেলবেন তিনি। এবার তার পথে হেঁটেছেন আরও 3 জন। মুশির সঙ্গে এ দলের হয়ে খেলবেন ওপেনার সৌম্য সরকার, তরুণ শামীম পাটোয়ারি সঙ্গে স্ট্যান্ড বাই থাকা লেগি, বিপ্লব খেলবেন এইচপি ইউনিটের হয়ে। লক্ষ্য ওই একটাই, ওমানে যাওয়ার আগে নিজেদের আরও শানিত করা। টাইগার সদস্যদের অন্তর্ভুক্তিকে বাড়তি পাওনা হিসেবে দেখছেন আকবর আলী, তবে সিরিজটা জিততে চান অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। যেহেতু এতগুলো সিনিয়র প্লেয়ারদের এগেইনস্টে আমরা খেলবো, তো আমার মনে হয় যে আমাদের সিরিজটার মূল লক্ষ্যই থাকবে। অবশ্যই যখন আপনি মাঠে নামেন তখন জেতার জন্যই নামেন, তো আমরাও চেষ্টা করবো ম্যাচে জেতার। বাট আমার মনে হয় যে একসাথে আমরা এতগুলো সিনিয়র প্লেয়ারদের সাথে ব্যাটিং বোলিং করার সুযোগ পাচ্ছি এবং তাদের এগেইনস্টে খেলার সুযোগ পাচ্ছি, তো আমাদের মনে হয় যে আমরা নিজেদের অবস্থানটা কিছুটা হলেও বুঝতে পারবো। তো আমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো টেস্ট হতে যাচ্ছে। 30 সেপ্টেম্বর, 2 ও 4 অক্টোবর সিরিজের বাকি 3টা ওয়ানডে মাঠে গড়াবে, যদিও বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা থাকবেন না শেষ 2টি ম্যাচে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। আবারও দেশের বাইরের খবর এবং প্রধানমন্ত্রীর জন্মদিন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাব তার কাছে। সাকি, আমরা পররাষ্ট্রমন্ত্রীকে পেয়েছি আজকে কিছুক্ষণ পরেই এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 75তম জন্মদিন সেটি পালিত হবে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং প্রতি বছরই কিন্তু প্রধানমন্ত্রী জন্মদিনের এই সময়টি যুক্তরাষ্ট্রে থাকেন। তো হোয়াইট হাউস আজকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রীর অনেক প্রোগ্রাম হয়েছে। এখন এই মুহূর্তে নিউ ইয়র্কে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন এবং এটির যে আয়োজক সেটি হচ্ছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। আমি প্রথমেই একটু বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজক আব্দুল কাদের মিয়ার সঙ্গে একটু আয়োজন সম্পর্কে জানতে চাই, আপনারা কি আয়োজন করেছেন? জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা আজকে নিউ ইয়র্কে বসবাসরত সকল বাংলাদেশি প্রবাসী একে সবাই এক এবং অভিন্ন হয়ে আজকে ওনার জন্মদিন উদযাপন করব ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রবাসী বান্ধব মন্ত্রী এবং উনি আমাদের প্রিয় বন্ধু এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের যে জয়যাত্রা, সেই জয়যাত্রার অন্যতম কাণ্ডারি আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব এ.কে মোমেন সাহেব। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন, আমরা একটু পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জানতে চাইব প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে 75তম জন্মদিন এবং তিনি রাজধানী ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। তার জন্মদিনটি তিনি কিভাবে পালন করবেন, আপনি নিজে তার হয়ে কেক কাটবেন, একটু যদি বলেন এই শুভ দিনটির কথা। এবং আপনি দেখছেন যে নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফাইজুন্নেসা তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, যিনি আর 1 সপ্তাহ পরেই ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে তিনি সেখানে যোগদান করবেন। তিনি প্রায় নিউ ইয়র্কের তার সময় শেষ হয়ে এসেছে, তিনি ব্রাজিলে যাবেন আগামী সপ্তাহেই। আমরা একটু কথা শুনবো পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেনের। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার 75তম জন্মদিবস পালন করছি এবং এই উদ্যোগে এই উপলক্ষে আমরা 2টো বই প্রকাশ করছি। একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণগুলো দিয়েছেন সর্বমোট 32টি, সেই ভাষণগুলো আমরা প্রকাশ করছি। অন্য প্রকাশনা এগুলো করবে, অলরেডি বইটা বাজারে চলে এসেছে। আর দ্বিতীয়ত আমরা যেটা করেছি এটা ঐতিহাসিক একটি ঘটনা, সেইটা মাননীয় প্রধানমন্ত্রীর 75তম জন্মদিবসে আমরা 75 জন গুণী জ্ঞানী লোক, সাংবাদিক, সাহিত্যিক, আপনার রাজনীতিবিদ এবং সর্বশ্রেণীর ব্যবসায়ী তাদের প্রবন্ধ নিয়ে 75টা প্রবন্ধ সংগ্রহ হয়েছে এবং সেটা পাবলিশ হচ্ছে। সেই সাথে 75টা ছবি এবং 775টা পেজের আপনার এই বইটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এটা ইতিমধ্যে দিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিক, তিনি যে একটা আদর্শ মা,
হ্যাঁ, শুধু রাজনীতিবিদ না, এই বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন জন লিখেছে। এইটি একটি অপূর্ব সংগ্রহ বলে আমি মনে করি। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবসে, আর বাংলাদেশে আমি শুনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিবসে আমরা ৭৫ লক্ষ লোকরে ভ্যাকসিন দেব একই দিনে। সো দিজ আর দি প্রোগ্রামস। আর আমরা ওনার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। উনি আমাদের জন্য একটি আদর্শ, আমাদের জাতিকে যিনি দিয়েছেন তার নিয়ে বই লিখেও আমরা সেই ঋণ শোধ করতে পারবো না। এখানে বলে রাখা ভালো যে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন জাতির জনক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের খুব ভাগ্য যে ওনারই ঔরসজাত কন্যা আমাদের দেশটাকে আপনার তরাবিহীন জুড়ি থেকে একটা উন্নয়নের সম্ভাবনা দেশ, ল্যান্ড অফ অপরচুনিটি, সেইখানে পৌঁছে দিয়ে গেছেন। এবং আমরা এখন বিজয়ের জাতি। আমরা অবশ্যই আমাদের ইস্পিত মঙ্গল, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি দিক নির্দেশনা দিয়েছেন। সেগুলো হল 2021 সালে উন্নয়নশীল দেশ, 2030 সালে টেকসই উন্নয়ন সকল লক্ষ্যমাত্রা অর্জন, এবং 2041 সালে আমরা অর্জন করব বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, সোনার বাংলা। সোনার বাংলা একটা অসাম্প্রদায়িক, স্থিতিশীল, উন্নত অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের আকাশসম পারার থাকবে না, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষাসেবা সবার জন্য নিশ্চিত হবে। আমরা সেই দিনের প্রতীক্ষা আছি। দোয়া করেন, আর আপনাদের সবার সহযোগিতা চাই যারা আমরা ওই স্মৃত লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমাদের এই লক্ষ্যে পৌঁছার সময় কিছু বাধা বিঘ্ন আসবে। আপনাদের মিডিয়াকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের সাহায্য করবেন। তথ্য নির্ভর যারা তথ্য না দেয় তাদের আপনারা বরখাস্ত করবেন, তাদের গ্রহণ করবেন না। যারা সত্যি কথা বলে, তথ্য নির্ভর কথা বলে, সেই দিকে জোর দেবেন। অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, আপনি শুনছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কথা। এই ছিল একেবারেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জন্মদিনের ঠিক আগ মুহূর্তে তার যে এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা যে একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে রয়েছেন, সেই পরিবেশের সর্বশেষ খবর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। স্পট ফিক্সিং এর অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘ ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে যেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি, তা কমিয়েছে আপিল কমিটি। তবে ক্লাবটির কর্মকর্তাদের দেয়া শাস্তি বহাল রাখা হয়েছে। এর আগে স্পট ফিক্সিং এর অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে ৫ লাখ টাকা জরিমানা ও ২ বছর প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক করে সিদ্ধান্ত নিয়েছিল বাফুফের শৃঙ্খলা কমিটি। তবে আরামবাগের আবেদনের প্রেক্ষিতে জরিমানা ৫ লাখ টাকা বহাল রাখার সঙ্গে ওপরের বিভাগে প্রমোশনের সুযোগ রাখা হয়েছে। এদিকে ক্লাবটির কয়েকজন ফুটবলারকে বাফুফে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করলেও এবার আবেদন করায় ফুটবলারদের ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরামবাগ ক্রীড়া সংঘকে প্রথম বিভাগে নামিয়ে দিয়ে তাদেরকে সেখানে 2 বছরের জন্য আরামবাগ ক্রীড়া সংঘের প্রথম বিভাগে খেলার যে বিষয়টি বাধ্যতামূলক ছিল, সেখান থেকে অ্যাপিল কমিটি সকল বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে সেই বাধ্যতামূলক 2 বছর প্রথম বিভাগে খেলার বিষয়টাতে তারা রহিত করে। অর্থাৎ হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ প্রথম বিভাগেই খেলবে, বাট সেখানে যদি তারা ভালো রেজাল্ট করতে পারে, সামনে যেমন প্রমোটেড হবে, বা রেজাল্ট যদি খারাপ হয় তারা ডেলিগেটেড হবে প্রথম বিভাগ থেকে। এই বিষয়টা যেমন তারা ডিসিশন নিয়েছে, এই একটা বিষয়। এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে আমাদের সকল খেলোয়াড়দের শাস্তিটা আসলে 1 বছর করা হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনটা রাজকীয়, ঠিক যেন জুলিয়াস সিজারের যুদ্ধ শেষে রোম জয় করার মতো। রোনালদোকে নিয়ে এমন মন্তব্য করেছেন তার সাবেক গুরু স্যার অ্যালেক্স ফার্গুসন। এদিকে চেলসি ছেড়ে চলতি মৌসুমে এসি মিলানে যোগ দেয়া অলিভার জিরু এতদিন পর এসে জানালেন স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে তার ইতালিতে পাড়ি জমানোর কারণ।
রোম সাম্রাজ্যের ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিদের কথা উল্লেখ করলে বলতেই হয় জুলিয়াস সিজারের নাম। রোমের সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও তিনি যুদ্ধ করে জয় করেছিলেন রোম। একজন সেনাপতি ও একনায়ক ছাড়াও প্রতিভাবান লেখক ও প্রভাবশালী বক্তা হিসেবে রোমের সাধারণ মানুষের কাছে সিজার ছিলেন জনপ্রিয়। এলাম, দেখলাম, জয় করলাম, এটি ছিল জুলিয়াস সিজারের বাণী। ভাবছেন সিজারকে নিয়ে এত কথা বলার কারণ কি? ঘটনায় ঘটেছে এমন। রোমের প্রভাবশালী এই রাজনীতিবিদের সঙ্গে এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলনা করেছেন CR7-এর সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ফার্গুসনের মতে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনটা হয়েছে রাজকীয়। যুদ্ধ জয় করে সিজার যেভাবে রোমে প্রবেশ করেছিলেন, ব্যাপারটা যেন ঠিক তেমনই। প্রথম ম্যাচেই জোড়া গোল, ঠিক যেন সিজারের বাণী। এলেন, দেখলেন আর জয় করলেন। রোনালদোর প্রত্যাবর্তনের দিন মাঠে বসে খেলা দেখেছেন সাবেক এই রেড ডেভিল বস। 2003-এ স্পোর্টিং সিপি থেকে প্রথম যখন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো, তখন দলটির কোচ হিসেবে ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। 6 বছরে একসঙ্গে জিতেছেন অনেক ট্রফি, শেয়ার করেছেন মাঠ ও মঞ্চ। এখন কোচের জায়গায় হয়তো অন্য কেউ আছেন, কিন্তু গুরু ফার্গুসনের প্রিয় শিষ্যের জায়গাটা এখনো দখল করে আছেন রোনালদোই। চলতি দলবদল মৌসুমে 9 বছরের সম্পর্কের ইতি টেনে চেলসি ছেড়ে এসি মিলানে যোগ দেন অলিভার জিরো। কেন তিনি স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে ইতালিতে পাড়ি জমালেন, এতদিন পর এসে নিজেই খোলাসা করলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তিনি জানান, দিন দিন কঠিন হয়ে যাচ্ছিল তার চেলসিতে থাকা। চেলসি কোচ থমাস টুকেলকেও নাকি বলেছিলেন শেষ 3 মাস বেশ কষ্টের কেটেছে তার। তাই ইংল্যান্ড ছেড়ে ইতালিতে নতুনভাবে নিজেকে খুঁজে পেতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জিরো। এসি মিলানে বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছেন অলিভার জিরো। ক্লাবটিতে তার স্বপ্ন পূরণের পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে সুইডিশ তারকা জলাতান ইব্রাহিমোভিচের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। স্বাভাবিকভাবেই একই দলে 2 তারকা থাকলে কে কার চেয়ে এগিয়ে যাবে, কার স্কোর কত, এমন সব চ্যালেঞ্জই উঠে আসে বারবার। তবে সব চ্যালেঞ্জ আপন করে এসি মিলানের জার্সি গায়ে এগিয়ে যেতে চান জিরো। ফারজানা মুমু, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, মুন্সিগঞ্জে করোনার প্রভাবে সুতার দাম বেড়ে যাওয়ায় লোকসানে জেলার তাঁত শিল্প। উন্নত লুঙ্গি তৈরি করা জেলার তাঁতিরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এই মুহূর্তে শ্রীনগর উপজেলার খারড়া তাঁতপল্লীতে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, তাজদিন, এমন শব্দেই কিন্তু এই অঞ্চলের মানুষের ঘুম ভাঙে। কিন্তু এই তাঁত কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। গেল কয়েক মাস আগেও যেখানে 70টি তাঁত ছিল, সেখানে কিন্তু নেমে এসেছে 5টিতে। এবং এখানে যে উন্নত মানের লুঙ্গি তৈরি করছে, সেই লুঙ্গিগুলো কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 1000 টাকা প্রতি পিস করে, কিন্তু তারা পাইকারি বিক্রি করছেন কিন্তু 600 টাকা করে। এবং আপনি দেখছেন যে তাঁতি এই লুঙ্গি বোনাচ্ছে, তিনি কিন্তু এক একটি লুঙ্গির জন্য 125 টাকা করে পাচ্ছেন। আর এই যে সুতোটি দিয়ে কাজ করছে, এই সুতো কিন্তু এখানে তারা 250 গ্রামের একটা রিল আছে, এই রিলগুলোর দাম ছিল আগে 50 টাকা, সেটা কিন্তু এখন 60 টাকা হয়ে যাওয়ার কারণে তাদের আসলে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এবং তারা বলছেন যে এই তাঁতগুলো চালাতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে, সেই কারণে তারা ঋণগ্রস্ত হচ্ছেন। এবং এখানকার তাঁতি রয়েছেন রঞ্জিত, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে কি কারণে এখানে এই তাঁতের এই যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেটা যদি আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আপনার এখানে আমাদের শ্রীনগর উপজেলা বারিখাল ইউনিয়নের শিবগ্রাম হাট ঐতিহ্যবাহী একটা হাট। এই তাঁতিরা আপনার দোহার, নবগঞ্জ থানা এবং শ্রীনগর সিরাজদিগান প্রান্ত সীমানার হাটটা এখানকার আমরা দেখেছি স্বাধীনতার পর জাতীয় জনক বঙ্গবন্ধু এই তাঁতিদেরকে পুনর্বাসিত করেছিল এবং বিভিন্ন সুতা বিনা পয়সা এবং বিনা সুতা বিতরণ করত। এবং 75-এর পরে এই তাঁতিরা এবং এইভাবেই নির্যাতিত হচ্ছে। অর্থাৎ কেউ তাঁত ছেড়ে দিয়ে এখন কেউ রিক্সা চালাচ্ছে, কেউ মুদি দোকান চালাচ্ছে, কেউ আপনার দিন মজুরি করে তারা কাজ করছে। আপনি শুনতে পেরেছেন এই তাঁতিরা এবং কষ্টে দিন যাপন করছে। তাদের ঘর বাড়ির পরিবেশ দেখলে মনে হচ্ছে না যে আমার মনে হয় সবচেয়ে বাংলাদেশের মধ্যে যদি অবহেলিত থাকে আমাদের এই তাঁতপল্লী শিবরামপুরে বারিখাল ইউনিয়নের খারড়া গ্রামের তাঁতিরা। তারা আপনার এত কষ্টে আছে, যারা কোনো ইয়েও পাচ্ছে না।
সরকারের যে কোনো অনুদান প্রণোদন আসে সেগুলো তারা পাচ্ছে না। আমাদের ধন্যবাদ আপনাকে। আরেকজন তাঁতি, যেই তাঁতটি বুনন হচ্ছে, এটার মালিক হচ্ছে মোহাম্মদ রুবেল। আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনারা কিভাবে এটা বাজারজাত করছেন এবং আপনাদের চ্যালেঞ্জ কি? আমাদের চ্যালেঞ্জ এই ব্যবসা বেশি এখন লাভ হয় না। আগে যেমন কিছু পয়সা ছিল, ওখানে যেভাবে ব্যবসা করি আমরা, এই ব্যবসা এই খায়দা কোনো রকম ঠিক থাকতে পারি। বর্তমান বাজার বাইরে যাওয়ানে আমাদের বহুত লস হয়। এই লসের বিনিময়ে আমরা কোনো ব্যবসা করতে পারতেছি না, বাধ্য হয়ে আমাদের ব্যবসা ছেড়ে দিতে হবে। কিন্তু আগের মতো আমাদের ব্যবসা নাই। ধন্যবাদ আপনাকে। গিয়াসউদ্দিন তাঁতি, তার 2টি তাঁত ছিল, এখন 1টি তাঁত চালু রেখেছেন। আপনি 1টি তাঁত কেন বন্ধ করে দিলেন, একটু যদি আমাদেরকে বলতেন। একটি তাঁত বন্ধ করছি, কিন্তু কাজের লোক দেয় খাটায় লাভ হয় না, লস হয়। লসের কারণে এখন নিজে যাই পাই টুকটাই করি, কিন্তু আমরা এখন খাই দেয় ভালো না, আমরা একটা লসের মধ্যে আছি। এখন আমরা কাজ কিভাবে করব, কোনো সরকার থেকে আমরা কেন লাভ পাই না, কিছু সুতা পাই না, পাইলে আমরা ভালো মতন কাজ করতে পারতাম। ধন্যবাদ আপনাকে। যে দেশে রোহিতপুরী লুঙ্গি হিসাবে যেটি বিখ্যাত লুঙ্গি, যেই লুঙ্গির কদর এখনো রয়েছে, তাঁতিদের হাতে তৈরি, তাদের ঘাম ঝরে যেই লুঙ্গিগুলো তৈরি করে, সেইগুলো কিন্তু সমাজের উচ্চবিত্তরা ব্যবহার করেন। এবং এই লুঙ্গির যে নানা রকম নকশা এবং নান্দনিকতা, সেগুলো কিন্তু এই তাঁতিরাই তৈরি করছেন। কিন্তু সেই লুঙ্গি কিন্তু নিয়ে এখন তারা বিপাকে আছেন। এই ছিল খাররা তাঁত শিল্পের সবশেষ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খাররা তাঁতপল্লী থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭৫-এ পা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন ডিসিতে আনন্দ র্যালি। জন্মদিন উপলক্ষে আজ টিকা পাচ্ছেন ৭৫ লাখ মানুষ। দেশে এলো ফাইজারের ২৫ লাখ টিকা। ওরস মাহফিলের নামে মুরিদ জোগাড় করে প্রতারণা। ফাঁদ পেতে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে কথিত পীর মোতালেব। চট্টগ্রামে নারীদের টার্গেট করে সক্রিয় নারী ছিনতাইকারী চক্র। ধাক্কা মেরে ফেলে দিয়ে কৌশলে হাতিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ মালামাল। অভিযানে ৩ জন আটক। এবং এবার ফ্রান্সের প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারলেন যুবক। বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে বিপাকে ম্যাক্রো, অভিযুক্ত আটক। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।